পল্লবী যথারীতি বাড়ি ফিরে গিয়েছিল। একটু তাড়াতাড়িই ফিরেছিল ৯টা নাগাদ। স্নান টান সেরে সুন্দর করে ঠাকুর পুজো করে মুঠের ওপর খাবারটা প্লেটে নিয়ে চলে এলো সে চুপচুপ করে ডাইনিং টেবিলে। অন্যদিন ডাইনিং টেবিলে খাবারটা রেখে আলতো করে কোনো গান শোনে অথবা বই খুলে বসে পড়তে থাকে, কিন্তু আজ সেটা সে করেনি। সোজা ফোন নম্রতাকে 10টা বাজতে 5 মিনিট আগেই। একটা রিং, দুটো রিংয়েই নম্রতা ফোনটা তুলে নিল এবং সঙ্গে সঙ্গে খুব সহজ প্রশ্ন, আপনি খাবার খেয়েছেন? একটু বিশ্রাম করেছিলেন তো, না এসেই ফোনটা করলেন? 10টায় ফোন করবেন বলেছেন বলে। আরে না না, আমি 9টায় চলে এসেছি। এসে স্নান টান করে ঠাকুর পুজো করে নিজে রান্না করে টেবিলে খাবারটা নিয়ে বসেছি, এবার তোমার সাথে কথা বলবো বলে। বরঞ্চ তুমি আমাকে বলো নম্রতা, যে তুমি খেয়েছো কি না। যদি না খেয়ে থাকো খেয়ে নাও, আর যদি মনে হয় খেতে খেতে কথা বলবে তাহলে দুপুরের মতো কথা বলতে পারো। "উম, না, আমি খেয়ে নিয়েছি।" দ্যাটস গুড। হুম, তো এবার বলো, কী বলবে বলে তুমি আমার ফোনটা করেছিলে? আসলে 14তে আপনার সাথে সারাটা দিন আমি রইলাম, কিন্তু আপনি একবারও আমায় প্রশ্ন করেননি যে আমার কি হয়েছে, কী বা হলো, যে এরকম একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলো। তাই জন্যই আর কি। এই প্রশ্ন করতে তুমি আমাকে বললে, ওহ, আমি তো ভাবলাম বোধহয় কি না কি একটা গুরুত্বপূর্ণ থটস শেয়ার করবে বলে তুমি আমায় ফোন করতে বলেছো। দেখো, আমি সেদিনকে তোমাকে ওভাবে দেখে কি মনে হয়েছে কি মনে হয়নি আমি সেদিনও বলতে পারতাম না যদি কেউ জিজ্ঞেস করতো। এখন তুমি জিজ্ঞেস করলেও আমি বলতে পারবো না। ভবিষ্যতে আরও অ্যানালাইজ করার পর যদি আমাকে কেউ প্রশ্ন করে আমি তখনও বলতে পারবো না। তখন আমার যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটা করেছি। আর সেটা তোমার কতটা ঠিক লেগেছে ভুল লেগেছে, আই থিঙ্ক সো, এখন আর সেইগুলো নিয়ে আলোচনা করে কি খুব একটা লাভ পাবে বলো তো তুমি? আরে না না, আমি আমি কিন্তু সেটা বলছি না ডাক্তারবাবু। আসলে আজকের পৃথিবীতে আপনি যার জন্য সব ছেড়ে দিয়েছেন, বা যাদেরকে বা যাকে আপনি আপনার প্রাণান্তকর ভালোবেসেছেন, সেই মানুষটাও তো থাকতে চায় না, তাই না? আপনার অবস্থা পরিস্থিতির সাপেক্ষে আপনাকে একা ফেলে চলে যাবে। সে মতো ক্ষেত্রে আপনি তো আমায় চিনতেনই না, আর আপনি আমাকে ওইভাবে সারাটা দিন আগলে নিয়ে চললেন। বাড়ি পৌঁছানোর পরও অপেক্ষা করলেন, আমার উপর বিশ্বাস করলেন। আমি সেটাই ভাবছি। একটা দীর্ঘ নিঃশ্বাস। পল্লবী এতক্ষণ চুপ করে শুনছিল যে নম্রতা কি বলতে চায়। তারপর কোনো কথা না বলে বলল, আসলে কি ব্যাপার জানো তো নম্রতা, প্রত্যেকটা মানুষই আমাদের পৃথিবীতে একা, ভীষণ একা। কিন্তু ব্যাপারটা কি বলো তো, আমরা বলতে সেটা সাহস করি না, মানতেও চাই না। বিষয়টা আরো কমপ্লিকেটেড হয়ে যাওয়ার ভয়। কিন্তু একটা একা মানুষ একা হলে কি হতে পারে না হতে পারে সেটা বোধহয় আমার থেকে বেশি কেউ জানে না। এক, নিজের লাইফ; সেকেন্ড থিংস, আমার কাজ। আমার কাজটাই হচ্ছে মানুষের ক্রাইসিস টাইমে থাকা, তাই না? তো জীবনটাকে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ বা অন্য একটা সাধারণ মানুষ যেভাবে দেখে, তার হয়তো অনেকটা ম্যাগনিফাইং করে আমি দেখতে পাই। ভগবান এইভাবেই তৈরি করেছে আমার জায়গাটা। তাই আমার মনে হয়েছিল একজন একজনের পাশে অন্তত দাঁড়াক, তার সঙ্গে অন্তত থাকুক। তাই তোমায় একা ছাড়তে পারিনি। আমি ঠিক ভুলের হিসেব করতে পারিও না গো, ঠিক ভুলের হিসেব করতে পারি না। আমায় কষতে দিলে সে অঙ্কে আমি চিরকাল লাড্ডু পাই। তাতে কে কি মনে করলো কি মনে না করলো সেই ভাবনার অনেক বাইরে বেরিয়ে গেছি আমি। এখন আমার পিঠের পেছনে কেউ যদি
আমার সম্পর্কে নোংরা দুটো গালিগালাজ করে, অপমান অপবাদ দেয়, তাতেও যেমন আমার কিছু যায় আসে না। আবার সামনে থেকে জড়িয়ে ধরে কেউ ধন্যবাদ জানালেও সেই ধন্যবাদের বিশেষ কিছু গুরুত্ব আমার কাছে পায় না। শুধু এইটুকুই আমি ভাবি যে আমি যে যন্ত্রণা, যে কষ্ট, যে একাকিত্বের মধ্যে পড়েছিলাম, সেদিন যেভাবে আমার সঙ্গে কেউ ছিল না, আমি যদি একটা মুহূর্তই কাউকে দিতে পারি আর সেটা যদি ঠিক হয়ে যায়, নিদারুণ কষ্ট থেকে সে যদি একটু রিলিভড হয়ে যায়, ওটাই যথেষ্ট আমার কাছে। বাস এইটুকুই। আর তাছাড়া তুমি অনেক ছোট। জীবনটা একটা লম্বা গতিতে পড়ে আছে। এখনই তো সেটা ফুরোতে পারে না। আমি জানি না তোমার সাথে কি হয়েছে, কি হয়নি। যতক্ষণ তুমি না কিছু বলছো, আমি তোমার সত্যি কথা বলতে আমি তাদের মধ্যে পড়ি না যে আমি সেই সময়টা তোমার সঙ্গে ছিলাম মানেই তোমার গোটা জীবনের গতি প্রকৃতির ওপর আমার একটা প্রভাব পড়ে যাবে। না, একদমই না। তুমি যতক্ষণ না সেই জায়গাটা আমাকে দেবে, ততক্ষণ পর্যন্ত আমার কোনো অভিরুচি নেই। সত্যি বলছি। আমি জানি ডাক্তারবাবু, আপনার কোনো অভিরুচি থাকবেও না। আপনি কোনো প্রশ্নই যে আমাকে নিজের থেকে করবেন না আমি জানি। আমি একদম জানি। তাহলে তাহলে কি কথা বলতে তুমি আমায় ফোন করতে বলেছো? সেটাই বরং বলো। এসব ছাড়ো। আসলে ডাক্তারবাবু, সেদিন যা কিছু ঘটেছে আর যা কিছু অদ্ভুত হয়েছে, আমি কাউকে বলিনি। বাবা-মাকেও না, দাদা-বৌদিকেও না, আর আমার আন্টিকেও না। তাহলে তাহলে আ দেখো নম্রতা, আমি না এত কমপ্লিকেটেড কিছু ভাবতে পারি না। আম তুমি কি হয়েছে? এবার আমাকে জানতেই হবে। কি হয়েছে বলো তো? আমি সেটা বলতেই আপনাকে ফোন করেছি। তুমি আমাকে আমাকে জানাতে চাও কথাগুলো? বাবা-মাকে বলোনি, দাদা-বৌদিকে বলোনি, কাউকে জানাওনি? না। ওকে এনিওয়ে, আমি তোমার সব কথাই শুনবো। তুমি যেভাবে বলতে চাও বলো। যা বোঝাতে চাও, ইন আ ওয়ে আমি তোমার মতো করেই বুঝে নেব। বলো কি বলবে। এরপর নম্রতা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্ত হয়ে বসে পড়ল কাউচের একটা সাইডে। আর তারপর গলা ভারী হয়ে এসছিল অনেকবার সেদিনের সমস্ত কথা ডক্টর পল্লবীকে বলতে গিয়ে। কিন্তু কি যেন একটা টান পল্লবীর প্রতি নম্রতার তৈরি হয়েছে, একটা অদ্ভুত বিশ্বাস। যেই মানুষটা কখনো তাকে তাচ্ছিল্য করতে পারে না, কখনো তার জীবনের ইতিহাস নিয়ে তাকে কৌতুক করতে পারে না, তাকে খোঁটাও দেবে না কোনো দিন, বরঞ্চ একজন গুরুজনের মতন তার পাশে থাকবে, তার সঙ্গে চলাবে এবং সঠিক রাস্তায় হাঁটতে সাহায্য করবে। কোথাও গিয়ে একটা অচেনা অটুট বিশ্বাস অদ্ভুত করে মাথা, মন, মস্তিষ্ক, আত্মার দেওয়ালে দেওয়ালে গেড়ে বসে গিয়েছিল নম্রতার। তাই অকপট স্বীকারোক্তি পল্লবীকে সে দিতে শুরু করেছিল। একটা সময় গিয়ে এতই কান্নায় ভেঙে পড়েছিল যে বেচারির গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছিল না। পল্লবী অদ্ভুত উতলা হয়ে পড়েছিল। মনে হচ্ছিল যেন যদি ফোন না হয়ে সামনে থাকতো, বাচ্চা মেয়েটাকে বোধহয় নিজের সাথে জড়িয়ে নিয়ে বলতো যে কোনো চিন্তা নেই, পৃথিবীর একটা কোণ ঠিক আমি তোমার জন্য গুছিয়ে দেবো। নম্রতা, তুমি বাচ্চা মানুষ, তুমি কষ্ট পেও না, তুমি একা হতে কখনো পারো না। কিন্তু পল্লবী এই একটা কথাও বলেনি। কোথাও গিয়ে নম্রতার জ্বালা, যন্ত্রণা, অপমান, অপদস্থতা পল্লবীর এমন কোনো একটা জায়গায় ধাক্কা দিয়ে দিয়েছিল যে পল্লবীর অতীতটাও বোধহয় একটু একটু করে সামনে আসতে শুরু করেছিল। পল্লবীর চোখে ভেসে উঠছিল তার অতীতের তার অপমান, তাকে অবজ্ঞা, তাকে অপদার্থ বলে চিহ্নিত করা,
তাকে অনুপযুক্ত বলে দূরে ঠেলে ফেলে দেওয়া, তার রাস্তায় পড়ে কান্নাকাটি করা, পায়ে ধরা, সব সব মনে পড়ে যাচ্ছিল। কিন্তু কোনো রকমে পল্লবী নিজেকে সামলে ফেললো। সামলে ফেলে বলল, শান্ত হও, শান্ত হও নম্রতা, শান্ত হও। তুমি মানুষ হিসেবে তোমার একটা সম্মান আছে, প্লিজ। যে মানুষ নিজেকে সম্মান করতে পারে না, সে অন্যকেও সম্মান করতে পারে না। তাই তুমি নিজেকে নিজের কাছে সম্মানীয় করে তোলো। প্রয়োজনে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আয়নার সামনে নিজেকে গুড মর্নিং বলে নিজেকেই নিজে একটা কেউকেটা মনে করো, ঠিক যেমন অফিসের বসদের সাবঅর্ডিনেটরা মনে করেন। অন্তত নিজেকে সম্মানীয় করো নিজের চোখে, প্লিজ। এভাবে না। তুমি তুমি কারোর অনুপযুক্ত হতেই পারো না। বেশ খানিকটা সময় একটা অদ্ভুত নিস্তব্ধতার মধ্যে কেটে গিয়েছিল ফোনের দুপাশ। নম্রতা খানিকটা নিজেকে সামলে পল্লবীকে বলল, আচ্ছা ডাক্তারবাবু, আমি যদি আপনাকে একটু অনুরোধ করি, আপনি আমার অনুরোধটা রাখবেন? অনুরোধ? কিসের অনুরোধ বলো তো? আপনি আমার উপর রাগ করবেন না, কথা দিন। রাগ কেন করব বলো তো? তুমি, আচ্ছা বলো না কি হয়েছে বলো। আচ্ছা আমি কথা দিয়েছি না তোমায়, যে তুমি যা বলবে, যেভাবে বলবে, যা কিছুও বলবে আমি তোমার মতন করে বুঝবো। বলো কি হয়েছে? ডাক্তারবাবু, ও তো পরশু চলে যাচ্ছে দিল্লিতে, ওখান থেকেই বিদেশ পাড়ি দেবে। হুম। তো তো আমি একবার ওর সাথে দেখা করতে চাই। আমি জানি আপনি বলবেন যে এতটা অপমান সহ্য করার পরও আবার কেন? পারছি না, বিশ্বাস করুন ডাক্তারবাবু, আমি পারছি না। আর এই মুহূর্তে আমি আপনাকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না। আমি হাত জোর করে অনুরোধ করছি, একবার যাবেন আমার সাথে? অনুরোধ কেন করবে? আর এই কান্নাটা থামাও প্লিজ, আমি নিতে পারি না। তোমার সাথে ঝগড়া করো, অশান্তি করো, তর্ক করো, বিতর্ক করো, কিন্তু কাঁদবে না। আমি অনুরোধ করছি তোমায়। আর তোমার সামনে আমি অনেকটা বয়সে বড়, তাই আমার অনুরোধ করা, তোমার হাতে ধরে বলা মানেই তো তোমার পায়ে ধরে অনুরোধ করা, তাই নয় নম্রতা? প্লিজ ডাক্তারবাবু, অমন করে বলবেন না। তাহলে চুপ করো। ঠিক আছে, আমি কথা দিলাম, আমি যাব পরশু তোমার সাথে। কোথায় যেতে হবে বলো? হাওড়া স্টেশনে। আমি ওর বাবা মার সাথে কথা বলেছি, ওরা লোকেশনটা বলে দেবে। ও তো আমার সাথে কথা বলবে না, তাই ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি হাওড়া স্টেশনে বড় ঘড়ির তলায় থাকবো। টাইমটা জানিয়ে দিও, আমি পৌঁছে যাব, যেখানেই থাকি না কেন। কথা দিয়েছি মানে কথা দিলাম, ঠিক আছে? এখন প্লিজ চোখের জল মোছো, অনেকটা রাত হয়ে গেছে। হুম। ততক্ষণে ঘড়ির কাঁটা গড়িয়ে গড়িয়ে 12টা 10। এতটাক্ষণ ডক্টর পল্লবী কারোর সাথেই কথা বলে না। সারাদিনে হয়তো ফোনের যদি কল লিস্ট আমরা চেক করি, তাতে 100টাও কল আসতে পারে, কিন্তু সময়সীমা কারোর সাথে হাফ মিনিট, কারোর সাথে 1.5 মিনিট, সর্বোচ্চ সময়সীমা 5 মিনিট। সেইখানে আজকে 10টা থেকে কথা বলে 12টা 15 হওয়া মানে অনেকটা ব্যাপার। পৃথিবীর সব রেকর্ড ভেঙে গেছে। যাই হোক, এই কথা বলে দুজনেই ফোন ডিসকানেক্টেড করলো। আমরা একদিকে দেখলাম পল্লবীর ভেতরে ঝড় উঠে গেছে, মাথায় একটু একটু বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে, ভেতর থেকে যেন শরীরটা কেমন কাঁপছে। সেই পুরনো প্যানিক অ্যাটাকটা তার হচ্ছে। তড়িঘড়ি উঠে পড়ল। ড্রয়ারের মধ্যে একটা ওষুধ সবসময় রাখা থাকে, খানিকটা শান্ত হয়ে যায় সে। ওষুধটা তাড়াতাড়ি মুখে দিতেই মাউথ ডিসলভিং হওয়ায় মুখে খানিকটা গলেই গেল একরকম। তারপরও হাতটা কাঁপতে শুরু করেছিল।
তাই চটজলদি জল দিয়ে খেয়ে আর 1 মিনিটও অপেক্ষা না করে আলো বন্ধ করে রীতিমতো বালিশে মুখটা গুঁজে দিল পল্লবী। আর অন্যদিকে আমরা দেখলাম নম্রতাকে। সে বিছানায় এসে ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো। এত কষ্ট মেয়েটা পাচ্ছিল যে আর ভাবার বাইরে। তারপর হঠাৎ করেই ফোনটা বার করে তার সব পুরনো ফটোগ্রাফসগুলো দেখতে দেখতে কেমন যেন বিবশ হয়ে পড়েছিল। আর অদ্ভুতভাবে হাতের এলোমেলো ছোঁয়াতে প্রতিটা ফটোগ্রাফসই ডিলিট। কি অদ্ভুত, তাই না? আমরা অনেক সময় ফোন থেকে অনেক নাম্বার, ফটোজ ডিলিট তো করে দিই, কিন্তু মন থেকে কি করতে পারি? বেসিক্যালি আমাদের জীবনে ঘটে যাওয়া প্রত্যেকটা নেগেটিভ ঘটনাই আমাদেরকে কোনো না কোনোভাবে শিক্ষা দিয়ে যায়। আমরা মনে করি যে আজ যেভাবে কষ্ট পাচ্ছি সেটা বোধহয় আমরা ডিজার্ভ করি না, হয়তো সত্যি ডিজার্ভ করি না, কিন্তু আমরা এটা তো ডিজার্ভ করি। তেল আর জলের পার্থক্যটা কি সেটা শিখে নেওয়া। আমরা এটা তো ডিজার্ভ করি যে জীবনে সত্যিই কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বহীন। আমরা এটাও ডিজার্ভ করি যে আমি আমি মানুষটাকে যে সম্মানীয় করে তোলার দায়িত্বটা আমার নিজের, সেটা আর কারোরই নয় সেটা। তাই এই ঘটনা আর কিছু হোক আর না হোক, নম্রতার জীবনে এই এতগুলো বিষয়কে কিন্তু শিখিয়ে দিয়েছিল। আর তার থেকেও গুরুত্বপূর্ণ আর একটা জিনিস নম্রতা প্রথমবার সে রাতে রিয়েলাইজ করলো, যে চোখ বুজে যদি শাগনিকের অপমানটা বারবার মনে পড়ে, তো সেদিনে সারা দিনের একটা অচেনা অজানা মানুষের আগলে চলাটাও তো আছে। পৃথিবীটা এখনো ইমোশন জিরো হয়ে যায়নি। অকারণ মানুষের কথা যদি সুগার কোটেড মনেও হয়, কোনো প্রত্যাশা ছাড়াই সেটাও হতে পারে। আমরা সবসময় সারা পৃথিবীটাকে মতলবই ভেবে রেখে দিয়েছি, সেটা তো নয়। ডক্টর পল্লবীর মতন আজও 2-4টে বোকা মানুষ এই সংসারে ঘুরে বেড়াচ্ছে, যারা নিজের যন্ত্রণা থেকে পাওয়া কষ্ট দুঃখকে আগলে যেভাবে হাতিয়ার করে নিজেরা বড় হয়েছে, অন্যকে সেভাবে তৈরি করতে চায় না, চায় ঝাপট মুক্ত করে তাদের ভালো একটা জীবনে ফেরত পাঠাতে। এই সব কিছু অদ্ভুত করে রিয়েলাইজ করলো নম্রতা। রাত তখন প্রায় গড়িয়ে শেষের পথ, 3:45। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল নম্রতা। আর অন্যদিকে 5টার অ্যালার্ম বাজার আগেই উঠে প্রত্যেক দিনের দিনচারিতায় জুটে পড়ল পল্লবী। কিন্তু ব্রাশ করতে করতে, চা ফুটতে ফুটতে, জামা কাপড় পরতে পরতে, টিফিন গোছাতে গোছাতে কোথায় যেন সে বারবার তার অতীতটা সামনে এসে পড়ছিল। আর কোনো রকমে অগোছালো মনটা নিয়ে একসময় বেরিয়ে পড়ল 7:40 অফিসের উদ্দেশ্যে। মানে তার চেনা প্রেমিসাসের ওপিডি, হসপিটাল, ওটি, ওয়ার্ড এসবের মধ্যে ব্যস্ত হতে। তাই আর বিশেষ কিছু না ভেবে এগিয়েই চলল তাদের দিন। এরপর আমরা দেখে নিলাম মধ্যিখানের 2টো দিন পার করে তখন ঘড়িতে বিকেল 4টে। ডক্টর পল্লবী একটা হালকা মেরুন কালারের শার্ট আর একটা হোয়াইট জিন্স পরে সাইডে অফিসের ব্যাগটা নিয়ে বড় ঘড়ির তলায় দাঁড়িয়ে একটু উদ্বিগ্ন চোখে এদিক ওদিক দেখছিলেন। সাডেনলি পকেট থেকে ফোনটা বার করে নম্রতার নাম্বারে ফোন করলেন। ডায়াল টোনে 1, 2, 3, 4টে রিং হওয়ার পর নম্রতা ফোনটা থতমত খেয়েই কণ্ঠে বলল, সরি, আমি শুনতে পাইনি, কিছু মনে করবেন না ডাক্তারবাবু, আমি হাওড়া স্টেশনে ঢুকে গিয়েছি। আপনি কি বড় ঘড়ির তলায় আছেন? অবভিয়াসলি আমি এখানেই দাঁড়িয়ে আছি, তোমাকে অত চিন্তিত হতে হবে না, তুমি সাবধানে দেখে এসো। হ্যাঁ ডাক্তারবাবু, আমি এক্ষুনি আসছি। 2-3 মিনিট পরই হাঁপাতে হাঁপাতে প্রায় একরকম ছুটেই
নম্রতা এসে পৌঁছালো ডক্টর পল্লবীর একদম সামনাসামনি। পরনে একটা সুন্দর সবুজ কালারের টপ, একটা ব্লু জিন্স আর আলুথালু চুল। না চোখে একটা কাজল, না ঠোঁটে লিপস্টিক, না একটা টিপ, না কানে দুল। ওহ! সেদিন এই ছোট্ট মেয়েটা কাঁদছিল ঠিকই, কিন্তু সুন্দর করে বেশ সেজেছিল। আজকে বিনা সাজেই ভালো লাগছে, কিন্তু অদ্ভুতভাবে শূন্যতা চোখে মুখে আছে। এসব ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়ে গেছিল পল্লবী। সম্বিত ফিরল ফোনের আওয়াজে। হুম, নম্রতার ফোনটা রিং হচ্ছিল একটা আনসেভড নাম্বারে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে, হ্যালো মামুনি। হ্যাঁ হ্যাঁ কাকু, বলুন। এটা ছিল শাগনিকের বাবার কল। সে রীতিমতন বুঝিয়ে দিল যে শাগনিক কোথায় আছে। শাগনিক ছিল ৮ নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি একটা জায়গায়। ওখানেই একটা প্রাইভেট কার অ্যারেঞ্জ করে ওরা বর্ধমান থেকে হাওড়ায় এসেছিল। অনেক লাগেজ ইত্যাদি থাকার কারণে একটা প্রাইভেট কারই ইম্পর্ট্যান্ট ছিল। সো দ্যাটস ওয়াই ওরা ওখানেই ছিল। তড়িঘড়ি পল্লবীকে নম্রতা বলার সাথে সাথে আর ১ মিনিটও ওয়েট করলো না। পল্লবী বলল, চলো। তুমি মানসিকভাবে প্রস্তুত তো? হ্যাঁ, চলো। বলে ভিড় ঠেলে এদিক ওদিক করতে করতে কোনো রকমে দূরে দেখলো একজন মধ্যম বয়সী মহিলা, একটু ৬২-৬৩-র একজন ভদ্রলোক, দোহারা দোহারা চেহারার, আর একজন ইয়াং ইন্টেলিজেন্ট লুকিংয়ের একটি ছেলে দূরে দাঁড়িয়ে আছে। বেশ কর্কশ শব্দে ভদ্রলোক ভদ্রমহিলাকে বেশ কিছু শোনাচ্ছে, বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা গেল। নম্রতার দিকে তাকিয়ে ডক্টর পল্লবী সোজা বলল, ওনারাই কি তারা? হ্যাঁ, ওরাই। ওকে, বি স্টেডি। যাও, দেখা করে এসো। আমি এখানেই দাঁড়াচ্ছি। আপনি আমার সাথে আসবেন না? উহুম, তোমাদের ব্যক্তিগত মুহূর্তে আমি ঢুকে পড়ব, এটা আমার অভিরুচির বাইরে। আমি আগেও বলেছি তোমায়। আমি সামনেই দাঁড়ালাম, এই তো ১০-২০ পা দূরে। চিন্তা নেই, তুমি যাও, আমি কোথাও যাব না। এই বলে নম্রতা একটু সাইড হয়ে দাঁড়ালো, কারণ তখন দূরপাল্লার ট্রেনের ব্যস্ততা বেশ বেশি। ধীরে ধীরে পায়ে নম্রতা শাগনিক আর তার বাবা মার দিকে এগোচ্ছিল। শাগনিক ঘুরে দেখেই যেন কর্পূরে আগুন লাগার মতন জ্বলে উঠল এবং কর্কশ আওয়াজে বলল, তুমি কি আমার পেছন ছাড়বে না বলে ঠিক করে নিয়েছো? নিজেকে কি মনে করছো? হ্যাঁ, আকাশ থেকে নামা ডাইরেক্ট লঞ্চ হওয়া পরি? হুম, নাকি তুমি নিজেকে মনে করছো যে তুমি ছাড়া আমার কোনো গতি হবে না? কেন পড়ে আছো এরমভাবে? কেন কুকুরের মতো পড়ে আছো আমার দিকে? তোমার লজ্জা করে না? আমি বারবার বলছি আমাদের সম্পর্কটা সম্ভব নয়, তুমি আমার উপযুক্ত নও, আমি কোনো কমিটমেন্ট দিতে পারবো না, তারপরও তুমি চলে এসছো। তারপরও তুমি চলে এসছো। আর আমার বাবা মা, ইটস আ বিগ ইডিয়েট পারসেন্ট, যে আমার বলার পরও একটা বাইরের মেয়ের প্রায়োরিটি তাদের কাছে ইম্পর্টেন্ট, তাদের নিজের ছেলে নয়। আরে ভাত দিলে তো আমিই দেবো, দেখলে তো আমিই দেখবো, তাই আমার কথাটা শোনার কোনো প্রয়োজন ওরা মনে করছে না। এত বাড়াবাড়ি! তোমরা কি মনে করেছো আমি এখান থেকে চলে গেলে না তোমাদের দিকে ফিরেও আমি তাকাবো না? আর এই যে মেয়েটার হয়ে আজকে এই কাজটা করলে, তোমার কি মনে হচ্ছে এই মেয়েটা তোমাদের দেখতে আসবে? হ্যাঁ, এই মেয়েটা তোমাদের দেখতে আসবে? কিচ্ছু না, তোমার ছেলে আছে তাই আছে। তোমার ছেলেও নেই, এও নেই। চারপাশটা অত কোলাহলের মাঝখানেও এই কথাগুলো অত্যন্ত লাউড লাগছিল। তাই শাকনিকের বাবা খুব নিস্তব্ধ একটা শুকনো হাসি তার ছেলের দিকে তির্যক করে ছুঁড়ে দিলেন। দিয়ে বললেন, তোমার আমাদের সঙ্গে থাকা বা না থাকাতে আমাদেরও আর কিছু যায় আসে না। মনে রেখো,
যদি কোনোদিন দরকার পড়ে এ দেশে, তোমার একটা বাবা মা আছে, সেই বাড়িটাও তোমার আছে, রাস্তায় তুমি পড়বে না। কারণ তোমার বাবা অত্যন্ত পরিশ্রম করে নিজের পায়ে নিজেকে দাঁড় করিয়েছিল, কারোর পা ধরে তার জীবনটা চলেনি। তোমার বাবা তোমার পাশে ছিল ঠিকই, কিন্তু তোমার বাবার পাশে কিন্তু কেউ ছিল না। খুব গরিব পরিবারের ছেলে ছিলাম আমি, তাই তোমাকে কোনো কষ্ট দুঃখ পেতে দিইনি। তার মানে তো এই নয় যে তুমি সেলফ রেসপেক্টের ক্যাঁথায় আগুন জ্বালিয়ে যা তা বলে যাবে আর আমি সেটা শুনে যাব, এটা কিন্তু নয়। তাই খুব সাবধান। যাচ্ছ যাও, ভালো থাকো, জীবনে উন্নতি করো, কিন্তু নিজেকে এত বড় ভাবার কোনো কারণ নেই যে উপর থেকে যখন তুমি পড়লে যে এত টুকরে ভাঙলে যে আর জোড়াই লাগানো গেল না, তাই না? হ্যাঁ, এইসব কথা ছাড়া আর কি পারে ফালতু স্কুল মাস্টাররা? এটাই বলতে পারে, বলে নাও বলে নাও, তোমাদের এই শ্যাবি লাইফে আমি আর কোনোদিন ফিরবও না। আরে অ্যান্ড ইউ, কি দাঁড়িয়ে আছো এখানে? হ্যাঁ, যাও যাও যাও, বাবা মা দেখে দেওয়া যে কোনো একটা সরকারি ছেলের গলায় মালা দিয়ে সুখে শান্তিতে থাকো, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, আমি তো তোমাকে কোনোভাবে ইউজ করিনি, তাই না? চাইলে তো পারতাম, করিনি তো, তাহলে কোনো অসুবিধেও নেই, তোমার মনের ওপর অত ইম্প্যাক্ট পড়ার কোনো কারণ নেই। ওরম অনেক ছেলে আসবে, অনেক ছেলে যাবে। সাগ্নিক প্লিজ, তুমি কি বলছো? হ্যাঁ, যেটা ঠিক সেটাই তো বলছি। আর তাছাড়া তোমার মতো সব সেকেলে মেয়েদের দিয়ে আমার পোষাচ্ছিলও না, বুঝেছো? তো আমাকে বিরক্ত করো না প্লিজ। আমি তোমার সাথে আজ হয়তো শেষবারই দেখা করতে এসেছিলাম, তুমি এই রকম একটা বিহেভ করছো। এই বলে নম্রতা একটুখানি শাগনিকের দিকে এগিয়ে গিয়েই ছিল কি না, হঠাৎ করে শাগনিকের মাথায় যে কি হলো জানি না, একটা অদ্ভুতভাবে ধাক্কা দিয়ে ফেললো নম্রতাকে। আর নম্রতা ছিটকে পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গে হাতের ব্যাগ, ফোন এদিক ওদিক হয়ে ছিটকে গেল। ব্যাস, ডক্টর পল্লবী আর নিজের মধ্যে থেমে থাকলেন না। দ্রুত গতিতে, বিদ্যুতের গতিতে ছুটে উনি চলে এলেন নম্রতার কাছে। ধীরে নম্রতাকে তুলে ব্যাগ আর ফোনটা নিজের হাতে নিয়ে নিলেন আর শক্ত করে নম্রতাকে চেপে ধরলেন। এক্সকিউজ মি মিস্টার, আই ডোন্ট নো হু আর ইউ, বাট তোমাকে দেখে কোনো মানুষ তো আমার কিছুতেই মনে হচ্ছে না। আস্ত একটা জানোয়ার তুমি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কে? হ্যাঁ, এত বড় সাহস আপনার? এই বলে শাগনিক তেড়েই গিয়েছিল কিনা একটা প্রচণ্ড গায়ের জোরে একটা কষে থাপ্পড় কষালো শাগনিকের গালে ডক্টর পল্লবী। থাপ্পড়টা মনে রেখো ভাই, আর এই মুখটা মনে রেখো, দ্বিতীয় দিন কোনো মেয়ের গায়ে হাত তোলার আগে তুমি আমার মুখটা মনে করো, বুঝেছো? আমি তোমার লাইফের সাক্ষাৎ শনি। তুমি যদি আর একটা কথাও পল্লবী, সোজাই কথাগুলো বলতে গিয়ে ডক্টর পল্লবীর কথাগুলো যেন কেঁপে উঠল। আবার সেই সমস্যাটা হচ্ছে, ওভার এক্সাইটমেন্টে কেমন একটা প্যানিক অ্যাটাক আসছিল, কিন্তু তাও নিজেকে সামলে নিয়ে বলল, নম্রতার আমি কে, কি, এত তোমায় ভাবতে হবে না। ব্যাস এটাই মাথায় রেখো, তোমাকে যেন আমি আর ওর সামনে কোথাও না দেখি, এদেশেও না, বিদেশেও না, মাথায় রেখো। আর একটা কথা না বলেই নম্রতার হাতটা শক্ত করে ধরল পল্লবী। ধরে অদ্ভুতভাবে যে ভিড় কিভাবে কাটিয়ে দুজন চলে গেল আর কোথায় বা যাচ্ছে দুজন, সেটা দুজনেই বোধহয় জানতো না। প্রচণ্ড গতিতে তারা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পড়ল। এরপর ব্রিজের উপর দিয়ে উন্মাদের মতো হাঁটছিল আর শক্ত করে হাতটা ধরে রেখেছিল পল্লবী নম্রতার। কোথা থেকে যেন দুজনের চোখ বেয়ে ফোঁটা ফোঁটা এবার জল বেরোতে শুরু করেছিল, কিছু জানে না। এরপর প্রায় 20 মিনিট হাঁটার পর সামনে দাঁড়ালো শরৎ সদনের। হাওড়া শরৎ সদনের সামনে। সেই সময় একটু ফাঁকা ফাঁকা চারপাশটা লাগছিল, জানি না কেন, নাকি চারপাশে নিস্তব্ধ ওরাই অনুভব করছিল সেটাও বুঝতে পারা যাচ্ছে না। বাট ওরা দুজনেই কানে কোনো কথা শুনতে পাচ্ছিল না।
কিছু বুঝতে না পেরে নম্রতার শক্ত করে ধরে রাখা হাতটায় একটা টান দিয়ে পল্লবী অপোজিটের রাস্তাটা ক্রস করে ফেলল। তারপরই খানিকটা হেঁটে এসে চকলেট হাট রেস্টুরেন্ট সেখানে ঢুকে একটা স্মল কেবিনের সাইডে ওরা দুজন গিয়ে বসে পড়ল। ডক্টর পল্লবী কেমন যেন হাঁপাচ্ছিল, থরথর করে সারা শরীরটা কাঁপছিল ততক্ষণে। নম্রতা অদ্ভুতভাবে ডক্টর পল্লবীর দিকে তাকিয়েছিল। পল্লবীর চোখ দিয়ে অনাবরত জল বেরোচ্ছিল, কিন্তু কেন সেটা জানা নেই, একদম জানা নেই। কিন্তু কি যে চলছে, কেনই বা হচ্ছে, পল্লবী সেটাও বলতে পারছিল না। আবার চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে উঠছিল, যেই সময়টাতে সে নিজেকে দেখছিল রাস্তায় পড়ে কাঁদতে, কারোর একজনের পা ধরে তাকে না যাওয়ার অনুরোধ করতে। নিজেকে কিছুতেই সামলাতে পারছে না পল্লবী। হঠাৎ করে কাঁটা চামচে দিয়ে নিজের হাতেই আঘাত করতে শুরু করেছিল। সেই দৃশ্য দেখে নম্রতা বুঝতে পেরেছিল যে কোনো একটা পুরনো আঘাত ভীষণভাবে করে উঠেছে। তড়িঘড়ি নিজের চোখের জলটা মুছে হাত থেকে কাঁটা চামচাটা ডক্টর পল্লবীর কেড়ে নিয়ে নম্রতা সাইডে রেখে কোনো কিছু বুঝতে না পেরে তাকে জড়িয়ে ধরল। কেমন যেন একটা ছোট্ট বাচ্চার মতো ডুকরে কেঁদে উঠল ডক্টর পল্লবী। নম্রতা বুঝতে পারল যে যন্ত্রণা শুধু একদিকের নয়, তার এই অবস্থা পল্লবীর বহুদিনের ঢেকে রাখা কোনো কষ্টকর ইতিহাসকে জাগিয়ে তুলেছে। হ্যাঁ, অনেক দিনের পুরনো কিছু কথা, যেটা বোধহয় আজ বরফ হয়ে গেছে। ভেবেছিল সেই বরফে কোনোদিন আঘাত পড়বে না, কিন্তু না, নম্রতার ওপর ঘটে যাওয়া এই অত্যাচার, এই যন্ত্রণা, এই মানসিক নির্যাতনটা সব কিছু আবার তরতাজা করে দিয়েছে। বুঝতে পারা গেল কি যে দুজন করবে কি না করবে, কিচ্ছু বুঝতে পারছিল না। কেউ কাউকে আজকে ছাড়বার পাত্র নয়। অদ্ভুতভাবে শরীরটা কাঁপছিল ডক্টর পল্লবীর। সে আরো আরো চেপে ধরল নম্রতাকে, শুধু অস্পষ্ট সুরে, তোমাকে আমি একা কখনো ছাড়বো না, কখনো না। আমার সাথে কেউ ছিল না, তার মানেই তো এই নয় যে আমি কারোর সাথে থাকবো না। আমাকে অপদার্থ বলে ঠেলে দেওয়া হয়েছিল, তার মানে এই নয় যে আমি অন্যকে অপদার্থ বলবো। আমি পা ধরে অনুরোধ করেছিলাম যাতে আমাকে ছেড়ে যায় না। সে চলে গিয়েছিল, জানো তো, আমি নিতে পারিনি, ভেঙে গিয়েছি, কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, কিন্তু থামেনি সে, চলে গেল। আজও চলে গেল তোমাকে ছেড়ে। কিন্তু কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমাকে ভাঙতেও দেব না। তুমি আবার আগের মতন হয়ে যাবে, আবার নতুন করে বাঁচবে, আবার নতুন করে বাঁচবে, তোমার বাবা মার জন্য বাঁচবে, নিজের জন্য বাঁচবে। পৃথিবীতে সবাই খারাপ নয়, খারাপ নয়, প্লিজ। এই কথাগুলো ডক্টর পল্লবী নম্রতাকে বোঝাচ্ছিল না, নিজে বুঝতে চাইছিল, সেটা হয়তো বোঝানো যাবে না, বাট কোথাও একটা কিছু জড়ো হয়ে আছে, যেটা আজও রিলিজ হয়নি, এটা বোঝা গেল। খানিকক্ষণ পর দুজন দুজনের দিকে তাকিয়ে তারা একটা গভীর নিঃশ্বাস ছেড়ে পল্লবী নম্রতার চোখ দুটো মুছিয়ে দিল। দেওয়ার সাথে সাথেই নম্রতা অদ্ভুতভাবে ডক্টর পল্লবীর দিকে তাকিয়ে বলল, ডাক্তারবাবু, এত কষ্ট পাবেন না। আমি বুঝতে পেরেছি আপনার সাথে আমার দেখা হওয়াটা ডেস্টিনি ছিল। আমিও আপনাকে কোথাও ছেড়ে আর যাচ্ছি না, কোথাও না। এই বলে ডক্টর পল্লবীর কাঁধে মাথা রেখে দু চারবার দু চারটে চোখের জল ছড়িয়েই ফেলল সে। তারপর একটা সময় দুজনই শান্ত হয়ে গিয়েছিল। সম্বিত ফিরল ক্যাবিনেটের বাইরে ওয়েটারের আওয়াজে। এক্সকিউজ মি ম্যাম, আমি কি ভিতরে আসতে পারি?
প্লিজ, প্লিজ কাম ইন। ওয়েটার সোজা কথাই বললেন, ম্যাম আপনাদের জন্য কি আনবো? আমাদের জন্য আহ, আপনাদের কোনো কার্ড এনিথিং? হ্যাঁ, দিস ইজ ওয়ান বলে একটা মেনু কার্ড স্মল সাইজের, বেশ কিউট, এগিয়ে দিল। তাতে স্পষ্ট করে লেখা, চকলেট হ্যাট, ইয়োর ওন টাইম। হুম, এই চকলেট হ্যাট রেস্টুরেন্টের খাসিয়ত একটাই, সেখানে একটা নিজস্ব সময় পাওয়া যায়। আর প্রত্যেকেই নিজের সীমা উল্লঙ্ঘন না করেই সেই নিজস্ব সময়ের ভ্যারিকেশনটা ভালোই এনজয় করে। তাই এটা লেখাটা বেশ সুন্দর। নম্রতার দিকে কার্ডটা এগিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ডক্টর পল্লবী বলল, দেখো, কি খাবে? যা আপনার মনে হয়। আমি আমার পছন্দের একটা নেব, যেটা থেকে আমি শেয়ার করব। তুমি তোমার পছন্দের একটা নাও। ওকে বলে একটা পাইনাপল প্যাস্ট্রি অর্ডার করলো। আর এইদিকে ডক্টর পল্লবী দুটো কোল্ড ড্রিঙ্কস, দ্যাটস অল, আর কিছুই না। ওখান থেকে তারা খানিকক্ষণ পর বেরিয়ে পড়ল উদ্দেশ্যহীন হাঁটা পথ। হাওড়ার শরৎ সদনের পর মল্লিক ফাটক, মল্লিক ফাটকের পর আরও রাস্তা এগোতে শুরু করলো। এগোতে এগোতে বাঁ পাশের একটা গলি ধরে তারা গঙ্গার ধারের দিকেই এগোলো। সেখানে গিয়ে বেশ খানিকটা রাস্তা বিনা কারণেই রেল মিউজিয়ামের দিকে, হালকা কম ভিড় হওয়া রাস্তার দিকে হাঁটতে থাকলো দুজন। খানিকটা পথ এগিয়ে যাওয়ার পর প্রায় রেল মিউজিয়ামের কাছাকাছি আসলেই গঙ্গাটা ফুরিয়ে যায়। তাই নম্রতা হাত টেনে ধরল ডক্টর পল্লবী। এতক্ষণ ভীষণ নিস্তব্ধতায় দুজনে হাঁটছিল। এইবার ডক্টর পল্লবী অদ্ভুত দৃষ্টিতে নম্রতার দিকে তাকিয়ে বলল, কি হলো? তুমি কি দাঁড়াতে চাও এখানে? হুম, আমি এখানে দাঁড়াতে চাই। ওকে, দাঁড়াও বলে তারা দুজন ওই জায়গাটা দাঁড়িয়ে পড়ল। খানিকক্ষণ পর অদ্ভুত দৃষ্টিতে নম্রতা পল্লবীর দিকে তাকিয়ে বলল, ডক্টর পল্লবী, আমার একটা কথা বলার ছিল, তা সে আপনি চান আর না চান। কি হয়েছে? তুমি তো সিরিয়াস কেন? কি বলতে চাও বলো? আমি চাইলেও আপনাকে আমার থেকে আর আলাদা করতে পারবো না। আমি আমার ইমোশনটা আপনাকে জানিয়ে দিলাম। আমি জানি না আপনি আমাকে কতটা নিজের মনে করবেন আর কতটা রাস্তার লোক, অথবা অন্য কিছু, বাট আমার মনের সত্যিটা এটাই যে আজ থেকে আপনি আমার ভিতরেরই একটা মানুষ, যাকে আমি ভীষণ করে বিশ্বাস করতে চাই, নির্ভর করতে চাই, সম্মান করতে চাই। আপনি আমার বেস্ট ফ্রেন্ড হবেন? এই কথাটা বলার পরই ভেতর থেকে কেমন কেঁপে উঠল ডক্টর পল্লবী। চুপ করে কোনো কথা বলতে পারল না সে। তাকে বলল, বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড। ডাক্তারবাবু, আমি আপনাকে হারাতে চাই না। ভাববেন না কোনো সম্পর্কে জড়িয়ে আপনাকে নিজের সাথে আমি রাখতে চাইছি। আমি জানি আপনি আপনার উপযুক্তই হয়তো নয়, কিন্তু বিশ্বাস করুন, সারা জীবন জুড়ে যদি মানুষ নিজে থেকে কিছু উপার্জন করে, সেটা টাকা পয়সা নয়, একটা সম্পর্ক। আর কোথাও থেকে আমার মনে হয় যে আমার কিছু ভালো কাজ জন্ম জন্মান্তর জুড়ে জড়ো হয়েছিল, তাই হয়তো আপনার সাথে দেখা হয়েছে। আপনি আমার বেস্ট ফ্রেন্ড হবেন? এই বলে চোখটা চিকচিক করে উঠল আর জলে ভরে গেল নম্রতার। পল্লবী কোনো কথা বলতে পারেনি। খুব আলতো স্পর্শে হাতটা ধরে টেনে নিল নিজের দিকে নম্রতাকে। একটা আশিস চুম্বন কপালে ঠেকিয়ে দিয়ে বলল, কথা দিলাম
যতক্ষণ আমি হুঁশে জ্ঞানে আছি আমি তোমার বন্ধু। আজ থেকে হলাম। বুঝেছো তো? আমি কথা দিয়ে কিন্তু কথা রাখি তখনই যখন অন্যজন তার কথা ফেরত নেয় না। আমি তোমার সাথে থেকে যেতে পারি যদি তুমি চলে যাওয়ার কথা না দাও। কি কি বলছো? না ডাক্তারবাবু, আজ মা গঙ্গার সামনে দাঁড়িয়েই বলছি, সবকিছু হারানোর পর পরমেশ্বর আমার ঝুলিতে যখন আপনাকে দিলেন, আমি তখনই বুঝেছিলাম কিছু একটা অন্য আছে তার উদ্দেশ্য, অনেক বড় কোনো উদ্দেশ্য। আজ বুঝতে পারছি সেটা। তাই আমি কোথাও যাইনি, ঘটনা যাই ঘটুক, যাই হয়ে যাক, আপনাকে ঠিক বুঝে ভুল বুঝে ঝগড়া করে অশান্তি করে ভীষণ ভালোবেসে আমি আপনার সাথেই থাকতে চাই। তাহলে আজকে থেকে আপনি আমার বেস্ট ফ্রেন্ড তো? এইবার পল্লবী নিজের হাসিটা থামাতে পারল না। এই মেয়েটা সত্যিই তো বাচ্চা মানুষ। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। সত্যি, সত্যি, সত্যি ১০০ খানা ১,০০,০০০ খানা সত্যি। আজ থেকে আমি তোমার বেস্ট ফ্রেন্ড। হ্যাপি? একগাল হাসি জলভরা চোখে হেসে ফেলল নম্রতা। এরপর ছপ করে জড়িয়ে ধরল তাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইউ টু অলসো, আমাকে এই জায়গাটা দেওয়ার জন্য। ডক্টর পল্লবীর এই কথাতে নম্রতা খুব রিল্যাক্স ফিল করলো। পেছনে ফেলে আসা এতগুলো দিনের জ্বালা, যন্ত্রণা, অপমান, অপবাদ, নিঃস্বতা সবকিছু কোথায় যেন কর্পূরের মতো উবে যাচ্ছিল। সে আর ভাবতেই চাইল না তার জীবনে ঘটে যাওয়া এই নক্করজনক অবস্থাটার কথা। কিছুক্ষণ আগে তার চরম অপমানের কথাটা। সেই জায়গাটা অলরেডি কোথায় একটা অন্যরকম স্নেহ, সম্পর্ক, তার সাদৃশ্যতা দিয়ে ভরে দিয়েছিল। এনিওয়ে, এরপর খানিকটাক্ষণ চুপ থাকার পর নম্রতা পল্লবীর দিকে তাকিয়ে বলে, আচ্ছা ডাক্তারবাবু, একটা কথা বলবো তোমায়? হুম, বলো। তুমি তখন এরকম কাঁপছিলে কেন গো? তোমাকে কি কেউ খুব কষ্ট দিয়ে ফেলেছে? কে গো? তোমার মতো মানুষ কেউ কষ্ট দিয়ে ফেললো? তাকে কোনো বুদ্ধি নেই? বুদ্ধি? কিসের বুদ্ধি? বুদ্ধি থাকলে আমাদের জীবনে এতগুলো অঘটন ঘটে না বাবু, এতগুলো অঘটন ঘটে না। তাই আমাকে যারা আঘাত করেছে বা যেজন এই অবস্থায় ফেলে দিয়েছে, ছাড়ো। না, আমাদের সম্পর্কটার ক্ষেত্রে আপনি একাই আমার জ্বালা, যন্ত্রণা, নিঃসত্ত্বা সবকিছু নিঃশর্তভাবে মেনে নেবেন, তার বোঝা তুলে হাঁটবেন, আর প্রতি মুহূর্তে বোঝাবেন যে কিচ্ছু না, কিচ্ছু না, এটা হয় না। আমারও আপনার সম্পর্কে জানা খুব দরকার ডাক্তারবাবু। তাই আপনি চান অথবা না চান, আপনাকে আজ আমায় বলতেই হবে। আমি আপনার মতো অতটা ভালো নই যে সবটা আমার উপর ছেড়ে দিয়ে আপনি চুপ করে থাকবেন। আমারও জানার অধিকার আছে যে আমার বেস্ট ফ্রেন্ডকে কে বা কারা এত কষ্ট দিয়েছে যে সেই কথা ভেবে আজকে পর্যন্ত সেই ট্রমা থেকে সে বেরোতে পারেনি। আমি আপনার কাঁপুনিটা অনুভব করেছি। প্লিজ চুপ করে থাকবেন না। আর চোখ নিচু করে রেখেছেন কেন? আপনি তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? আমরা তো কেউ কাউকে জাজমেন্টালি নেব না। যা বলবো, যা বোঝাবো সেইভাবেই বুঝবো, তাই না? আপনিই তো বললেন। তাহলে? না, সেটা নয়। সেটা যদি না হয় তাহলে বিনা হেজিটেশনেই আপনি আপনার সমস্ত কথা আজ আমাকে বলবেন। কথা দিলাম। ঘটনা যাই ঘটে থাক আর যাই হয়ে থাক, সেটা অতীত।
কিন্তু সেই অতীতটা আপনাকে যে আজও যন্ত্রণা দেয়, হন্ট করে, সেটা আমি বুঝতে পারছি। হয়তো আমার সাথে এরকম একটা ঘটনা না ঘটলে আমি বুঝতেই পারতাম না আমাদের এই সংসারে এরকম কত মানুষ ঘুরে বেড়াচ্ছে, যারা অন্যের দেওয়ার আঘাতে পার্মানেন্ট একটা ট্রমা নিয়ে কাটায় প্রত্যেকটা দিন, তাই না? প্লিজ সে সামথিং। এত চুপ করে আছেন কেন? এরপর গঙ্গার দিকে একটা নিঃস্ব দৃষ্টিতে তাকিয়ে পল্লবী বলল, একদিন তোমার মতন আমি ছোট ছিলাম, হয়তো তোমার থেকেও আরো ছোট। তখন পড়াশুনো করছিলাম, চোখে দু চোখে স্বপ্ন বড় ডাক্তার হব, অনেক নাম করব, বহু মানুষের সেবা যত্ন করব, তাদের সুখী করব। হুঁ, স্বপ্ন আর বাস্তবের মধ্যে তফাৎটা কি জানো তো? স্বপ্ন আমরা নিজেদের মতো একটা ফ্যান্টাসি লাইফ লিড করাই, ক্রিয়েট করি চারপাশে। আর বাস্তবটা কি বলো তো? তার একটা টোকাতেই সব ভেঙে পড়ে যায়। এটা তাই আমার সাথেও এরম কিছু হয়েছিল। এই বলে পল্লবী শুরু করলো সেই কথাটা, যে কথাটা কাউকে কোনোদিন সে বলতেই চাইতো না, তার ওপর ঘটে যাওয়া বিভিন্ন অন্যায়, অত্যাচার, মানসিক যন্ত্রণা, তার হেরে যাওয়া, তার নিঃস্বতা, এই সব কিছুর ইতিহাস। 2006 সালের কথা বলছি তোমায়, জানো? তখন কলেজের ফার্স্ট ইয়ার। আমি কলেজের মোটের ওপর ভালো স্টুডেন্টদের তালিকাতেই পড়তাম। তবে খুব একটা স্মার্ট ছিলাম না, জানো। এখন যেরম তখনও তাই ছিলাম। তফাৎ এইটা যে এখন চোখে লেন্স পরি, ভারী ফ্রেমের চশমাটা সরে গেছে। তখন সেটাও ছিল অনেকটা হরিণঘাটা দুধের বোতলের পিছনের মতন। হুম, এরকমই দেখতে ছিলাম। থপথপে চেহারা, সবসময় পড়াশুনোর মধ্যে ডুবে থাকা, একটা অতি সাধারণ মেয়ে আর কি, যাকে বাস ওই ভালো স্টুডেন্টের দলে পড়া ছাড়া বিশেষ কিছু ছিল না। কলেজের ফার্স্ট ইয়ারেই আমার দেখা হয়েছিল দৃপ্তর সাথে। হুম, দৃপ্ত ইজ মাই এক্স বয়ফ্রেন্ড, যাকে নিয়েই হয়তো তুমি জানতে চাইছো আজকে কেন, কি কি বৃত্তান্ত, তাই না? জানতে চাইছি না, বাস যখন এটা নির্দিষ্ট যে আপনি আমার বয়ফ্রেন্ড সম্পর্কে যখন সব জেনে গেলেন, আমার কষ্ট দুঃখ যন্ত্রণা সম্পর্কে সবটাই বুঝে গেলেন, আমার উচিত এবার আপনাকে একটু বুঝে নেওয়া। সো দ্যাটস ওয়াই আপনার এক্স বয়ফ্রেন্ড হোক বা এক্স লাইফ হোক, গোটাটা আমার জানা খুব দরকার। তাই না, আমার বলতে আর কি আছে। শোনো তাহলে, একটা প্যাকে ফেলে আসো অতীত, এই আর কি। এনিওয়ে, তো দীপ্তর সাথে আমার ফার্স্ট ইয়ার থেকে বন্ধুত্ব শুরু হয়। বন্ধুত্ব মানে খুব ভালো বন্ধুত্ব। তার মধ্যে কোনো নোংরামি, কোনো অসভ্যতামি, কোনো এদিক ওদিক ব্যাপার ছিল না। দীপ্তর সাথে নোট শেয়ার করা থেকে শুরু করে, সেমিনার অ্যাটেন্ড করা থেকে শুরু করে 2টো বছর খুব ভালোই কেটে গিয়েছিল, জানো। সমস্যাটা তৈরি হলো থার্ড ইয়ার থেকে। আসলে মানুষ যখন মানুষকে নিজের অজান্তে ভালোবেসে ফেলে না, সে ছাড়া বাকি সবাই দেখতে পায়, বুঝতে পারে। কিন্তু যারা এই গল্পের মেইন কুশীলব, মানে ওই অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, তারা বুঝতে পারে না। দৃপ্তর জন্মদিন ছিল সেদিন। জন্মদিনের পার্টিতে আমি ছাড়া বাকি সবাই সেলিব্রেট করতে পৌঁছে গিয়েছিল, আর আমি যেতে পারিনি। একটা অসুবিধে হয়ে গিয়েছিল হস্টেলে, তাই জন্য। তো দৃপ্ত কিরকম একটা অসহ্য হয়েই বলেছিল যে যদি তুই না আসিস তাহলে আমি কেকটা কিন্তু কাটবো না, আসতে তোকে হবেই। রীতিমতন বহু সমস্যা এদিক ওদিক করে, সত্যি মিথ্যে বলে হস্টেল থেকে সেদিন বেরিয়েছিলাম সন্ধ্যে 7টায়। আমি আসার পর দৃপ্ত হঠাৎ করেই ছুটে এসে আমায় জড়িয়ে ধরেছিল আর বলেছিল, তুই আসিসনি কেন? তুই কি মনে করলি যে বাকি সবাই চলে আসলো ওটাই আমার কাছে যথেষ্ট? তুই এখনো বুঝতে পারিস না যে তুই আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট? তুই একটা পাক্কা চম্মি। হুম,
দৃপ্ত আমায় চম্মি বলে ডাকতো। চম্মি মানে কি জানো? চম্মি মানে হচ্ছে মাথা মোটা, সঙ্গে বডি মোটা, সঙ্গে চশমা পরা একটা থাবড়া থুবড়ো মেয়ে। তাই ও চম্মি বলে ডাকতো। যাই হোক, সেদিনের পর থেকে দৃপ্ত ওর প্রতি দেখার চাউনিটা আমার একটু একটু পাল্টাচ্ছিল। শুধু আমার নয়, বাকি গ্রুপের সবকটা বন্ধুরই। ওদিকে দৃপ্তকে আমাদের গ্রুপের ৩-৪টে বন্ধু বারবার বলতে শুরু করেছিল যে সে বোধহয় আমার জন্য একটা কোনো স্পেশাল ফিলিংস রাখে। দীপ্ত অনেকবার সেই কথাগুলোকে অ্যাসাইড করার চেষ্টা করেছিল। আমিও করছিলাম। কারণ বন্ধু মানে তো বন্ধুই, তাই না? একটা ছেলে একটা মেয়ে কি কখনো বন্ধু হতে পারে না? সবসময়ই ওরম একটা কিছু হতে হবে? কিন্তু ওরমটা আগের থেকেই ছিল। আমরা অস্বীকার করে যাচ্ছিলাম। এইটাই আরকি। যাই হোক, এই করতে, করতে মাস ৬ কেটেও গেল। 3rd ইয়ার থেকে আমরা 4th ইয়ারে অ্যাপিয়ার করে গিয়েছিলাম সেই সময়। তখন হসপিটাল ডিউটি, কাজের চাপ, ইন্টার্নশিপের দায়টা অনেক, জানো তো। অনেক খাটানো হয়। খাটানোও হয় বলব না। তুমি যত খাটবে আমাদের প্রফেশনে তত শেখা যায়। এটা অনেক স্টুডেন্টদের একটা অদ্ভুত ভাবনা আছে, বুঝি তাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। নট লাইক দ্যাট। ওই কথা আছে না? তুমি গুড় যত বেশি ঢালবে মিষ্টি অত বেশিই হবে। এটাই ব্যাপার। তো যাই হোক, দৃপ্ত আর আমরা দুজনেই বেশ ইনভলভিংলি যেদের সিনিয়রদের ফলো করা শুরু করেছিলাম। ফলে একসাথে ম্যাক্সিমাম সময়টাই আমাদের হসপিটালে কাটছিল। আউট অফ ডিউটিও কাটছিল। যেটা সবার চোখেই পড়েছিল। যাই হোক, এই করতে করতে একদিন খুব অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। আমাদের হসপিটালের একটা ফ্লোরে হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুন ধরে। দমকল ইত্যাদি ছোটাছুটি অনেক কিছু হয়ে যাওয়ার পর দীপ্ত সাডেন নোটিস করে যে ফ্লোরে সবাইকে খুঁজে পাওয়া গেল, আমাকে খুঁজে পাওয়া যায়নি। তারপর বিশাল একটা হুড়োহুড়ি পড়ে গিয়েছিল হসপিটালে। একে ইন্টার্ন, তার উপর ডাক্তার, সিস্টারও প্রচণ্ড ভয় পেয়ে যায় আমাকে নিয়ে। তো ভীষণ ছোটাছুটি শুরু হয়। এদিক ওদিক করতে করতে একটা সময় নোটিস হয় যে ২-৩টে বাচ্চাকে মেটারনিটি ওয়ার্ড থেকে বার করার পর ধোঁয়া আর উড়ো ধুলোতে আর হিটে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম একটা বিছানার সাইডে। তাই সেফ হয়ে গিয়েছিলাম। আমাকে খুঁজে পাওয়ার পর দৃপ্ত যেভাবে কাঁদতে শুরু করে আমায় জড়িয়ে ধরেছিল, তারপরে এক মুহূর্ত দৃপ্তরও বুঝতে অসুবিধা হয়নি, আর আমার বুঝতেও অসুবিধা হয়নি যে এই সম্পর্কটা শুধু বন্ধু আর নেই। দৃপ্ত অত কিছুর মধ্যেই স্বীকার করে নিয়েছিল সে আমায় ভালোবাসে, সে আমায় হারাতে চায় না। ব্যাস, বন্ধুদের অবজারভেশন তো অনেক বছর আগের থেকেই ছিল। এবার সেই অবজারভেশনে শিলমোহর পড়ে গিয়েছিল। মোটামুটি বাড়িতে এই কথাটা জানানোর পর আমার বাড়ির লোক রাজি ছিল না। ওই একটা পুরাতন ভাবনা আছে না, ইন্টারকাস্ট ম্যাটার। তো তৃপ্তরা তো ব্রাহ্মণ ছিল না। আর তাছাড়া প্রত্যেক বাবা মাই চায় আগে ক্যারিয়ার স্টেবল হোক, আগে সব কিছু ঠিক হোক, তারপর এসব নিয়ে ভাবা চিন্তা যাবে। এখনই কোনো একটা সম্পর্ক বা কমিটমেন্টে যাওয়ার কি প্রয়োজন আছে? যত যাই হোক, এইভাবেই না হ্যাঁ, না হ্যাঁ দিয়ে সম্পর্কটা ফাইনাল ইয়ার পর্যন্ত এগিয়েও যায়। ফাইনাল ইয়ারের পর আমরা দুজনেই ঠিক করি যে এবার স্পেশালাইজেশনের চিন্তা করতে হবে। তো স্পেশালাইজেশনের জন্য আমরা পরীক্ষা দেওয়া শুরু করলাম। ছোট একটা নার্সিং হোমে দুজনেই এমওশিপ করছিলাম, আলাদা আলাদা জায়গায় আর কি, কলকাতার দিকে। তো সম্পর্কটা আগের থেকে অনেক বেশি গভীর হচ্ছিল ধীরে ধীরে। দেখা সাক্ষাৎ, ডিউটি, আউট অফ ডিউটির পর যেভাবে হয় নর্মালি সেভাবে। কিন্তু বাড়ির লোকের বিরোধ তত বেশি বাড়ছিল। বাড়ির লোক যত জানছিল যেন, কিছুতেই যেন রাজি হতে চাইছিল না, কিছুতেই রাজি হতে চাইছিল না। এই করতে করতে আরও ১-১.৫ বছর কেটেই যায়। এরপর দৃপ্ত চান্স পায় জেনারেল অর্থোপেডিক সার্জারিতে। তো দৃপ্তর সেটায় কনসেন্ট্রেশন বাড়ে, পড়াশুনো শুরু হয়। আর আমি অ্যানেস্থেসিয়াতে ১ম বছর পেয়েছিলাম, বাট আমার ইচ্ছা ছিল না। আমি ১ম থেকেই সার্জারি ম্যাটারটাতে খুশি ছিলাম না। তো তার কারণে
আমি লাগাতার চেষ্টা চালাই পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের পড়াশুনোর জন্য। 2 বছর এমনিই কেটে গিয়েছিল। টানা পড়েনি পড়াশুনো করতে, করতে চান্স পেতে না পেতে এই যা হয় আরকি নরমালি। তুমি চাও কিছু আর হয় কিছু, এই তো। ঘটনাটা সেদিন ঘটেছিল যেদিন দৃপ্তর জন্মদিন, সেদিনও ছিল। দৃপ্ত সবাইকে ডেকে পাঠিয়েছিল নিজের বাড়িতে। আমিও গিয়েছিলাম। ওর বাবা-মার সাথে কথা হচ্ছিল, ওর বাবা-মা কথা বলছিলেন। প্রচুর অতিথি অভ্যাগত, ভিড়। দৃপ্ত ওর নিজের ঘরে ওর নতুন তৈরি হওয়া ২-৪টে বন্ধুর সাথে আমাকে আলাপ করিয়ে নিয়ে গিয়ে সেই ঘরে প্রায় দরজাটা বন্ধ করেই ওদের নিজেদের কিছু আলোচনা চালাচ্ছিল। তো তৃপ্তর বাবা-মা বলল, "যা, গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। এবার কেক কাটিংটা হয়ে যাক, তারপর আবার নিজেদের মতন গল্প-গাছা করিস।" যাই হোক, আমিও সেই ভেবেই উপরে সিঁড়ি বেয়ে ওর ঘরের দিকে, ওর দোতলার উপরে ঘরটা ছিল। তো আমিও যাচ্ছিলাম ঘরটাতে। তো তারপর দরজায় টোকা দেবো কি দেখলাম না দরজাটা আলগাই। হাত দিতে একটুখানি খুলেই গেল। আর প্রত্যেকে পিছন ফিরে একটা হালকা কোনো ড্রিংকস নিয়ে ওরা কথা বলছিল খেতে, খেতে। তার মধ্যে থেকেই একটা ছেলে বলেই ফেলল, "দৃপ্তদা, তোমার এইরকম একটা গার্লফ্রেন্ড? ওটা তো একটা আস্ত চিনির বস্তা, কিছু মনে করো না প্লিজ। তোমার মতো একটা এলিগেন্ট পারসন এইরকম একটা গার্লফ্রেন্ডকে এত বছর ধরে কি করে বেয়ার করছো?" দৃপ্ত কোনো উত্তর না দিয়ে চুপ করে মৃদু হাসল, হেসে চেয়ারে বসে পড়েছিল। সবটা আমি বাইরে থেকে দেখছিলাম। পাশ থেকে আর একজন বলল, "তুমি একজন অর্থোপেডিক সার্জেন্ট, ও কি করছে? একবার অ্যানাস্থেসিয়া পেলো, পড়লো না। কোনো মানে আছে এটার? কি না সে পেডিয়াট্রিশিয়ান হবে? তারপর থেকে চান্সের পর চান্স আসছে, এটা ওটা তো পড়ছে না। কি ও নিজের ভবিষ্যৎ তৈরি করবে বলো তো? তোমার স্ট্যাটাস বিলঙ্গেসি ওর স্ট্যাটাস বিলঙ্গেসিতে এক হবে? মানছে তোমার বাবা-মা বিষয়টাকে প্রথম থেকেই সাপোর্ট করে এসেছে। বেশ ভালোবাসে ওকে। কিন্তু তার মানে এই না যে পল্লবী তোমার উপযুক্ত। হতেই পারে ও খুব ভালো মানুষ, হতেই পারে তোমাদের সম্পর্কের গভীরতা অনেক। তবে দেখো, মাঝে, মাঝে অনেক কিছুই কিন্তু বাইরেটা দিয়ে বিচার হয় দাদা। তুমি কিন্তু একটু ভেবে দেখো বিষয়টা।" দৃপ্ত এক মুহূর্ত চোখ বন্ধ করেই চোখটা খুলল। খুলে বলল, "তোদেরকে একটা কথা বলি। দেখ, আমার সাথে ওর যখন সম্পর্ক তখন বয়সটা অনেক ছোট। তাই তখন এই ইমোশনগুলো অনেক বেশি গভীরতা নিয়ে নেয়। আর তাছাড়াও মানুষ হিসেবে কিন্তু খুব প্রাইম। এটা তোদের মানতেই হবে। কিন্তু আমি তোদেরকে একটা কথা বলিনি। এখন বলছি। আমি জানি না ওকে কি করে ফেস করব, তবুও তোদেরকে বলছি।" "কি গো? এমন কি কথা যেটা ওকে ফেস করতে প্রবলেম হয়ে যাবে?" "বেসিক্যালি আই অ্যাম ইন লাভ উইথ অ্যানাদার গার্ল।" "হোয়াট? আমরা জানি না?" "না, আমি একজনকে খুবই পছন্দ করি। সাসিকনে গিয়ে দেখা হয়েছে। ও ডক্টর নয়, বাট ফার্মা কোম্পানি থেকে বিলং করে। ওই আমাকে স্যাসিকনের পুরো সেমিনারটাতে গাইড করেছিল। তো অবভিয়াসলি আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে মাস ৬-৭ বাট এখন বুঝতে পারছি সম্পর্কটা অনেক বেশি ডেপথ রয়েইছে। তো তার কারণেই আমি বুঝতে পারছি যে এতদিন যেটার মধ্যে ছিলাম ওটা একটা ইনফ্যাচুরেশন বলবো না রে, ওটা ওটা ভালোবাসা, বাট এখন যেটা সেটা ইটস রিয়েলি লাভ। বাড়ির লোককে কি করে বলবো আমি সেটাও জানি না এখন। কি বুঝবে, কিভাবে বলবে, কি ভাবাভাবি করছো? এই বলেই পল্লবী দরজায় আলতো আঘাত করে ভেতরে ঢুকে পড়ল। এরপরেই প্রত্যেকে থতমত খেয়ে পল্লবীর দিকে ফিরে তাকালো। ভাবলো যে কি হলো, সবকিছু শুনে ফেললো। দীপ্তর মুখটা একটু অন্যরকম কঠিন হয়ে গিয়েছিল সেই মুহূর্তে, যে এই মুহূর্তে যদি পল্লবী কোনো কথা জিজ্ঞেস করে সে কিভাবে ফেস করবে গোটা বিষয়টা। আর সব বন্ধুদের মুখ তো একেবারেই ফ্যাকাশে মেরে গেছে। এটা দেখে পল্লবী বেশ নিজের হাল সামলেই বলল,
কি বোঝাবি, কাকে বোঝাবি সব পরে বোঝাবি। নিচে চ, কাকিমা কাকু ডাকছে, কেক কাটিং হবে। তোরা উপরে বসে কি বাচ্চাদের মতো গল্প করছিস রে? এই তোমরাও এসো, নিচে এসো। হ্যাঁ, 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 হ্যাঁ ম্যাডাম চলুন। এই বলে সমস্ত বন্ধুরাই তড়বড় করে নিচে নেমে গেল। আর পিছনে, পিছনে পল্লবীর দিকে একটা সন্দিগ্ধ দৃষ্টি দিয়ে তাকাতে, তাকাতে নামতে শুরু করলো দৃপ্ত। বুকের মধ্যে একটু ধড়পড়ানিটা বেড়ে গেছে। তবে কি পল্লবী সবটা শুনে ফেলেছে? ওহ! আজ কি এইসব কথা বলতে হলো রাজীব? ভেবেছিলাম কতটা একটু শান্ত মাথায় ওকে বুঝিয়ে বলবো। কিন্তু এটা কি হয়ে গেল ভগবান! বলতে, বলতেই সিঁড়ি দিয়ে নামতে, নামতেই দৃপ্তর চোখ গিয়ে পড়ল নিচের বসার ঘরের সোফায় বসা এক কোণে একটা মেয়ের দিকে। পরনে একটা পিঙ্ক কালারের চুড়িদার, হাতে ফুলের একটা বুকে আর একটা গিফট বক্স। একগাল হাসি হেসে দৃপ্তকে দেখে উঠে দাঁড়ালো। খানিকটা হেঁটে এসে দৃপ্তর হাতে ফুলটা এগিয়ে দিয়ে বলল, হ্যাপি বার্থডে। একগাল মিষ্টি হাসি ছড়িয়ে পড়ল দৃপ্তর মুখে। গার্গী, তুমি এসেছো? তুমি এসে একটা ফোন করলে না তো? আসলে আমার আসাটা আমি সারপ্রাইজ করব ভেবেছিলাম। অ্যাকচুয়ালি তুমি আসতে বলেছিলে, কিন্তু আমি তো না বলেছিলাম। এখন এসে গেছি, ভাবলাম তুমি এসে সারপ্রাইজড হয়ে যাবে, তাই বলিনি। পিছন থেকে তৃপ্তর মা এসে বলল, হ্যাঁ, ও ও তো গার্গী, তাই না? দীপ্ত বলল, হ্যাঁ মা, ও গার্গী। ও এসে আমাকে বলল তোর বন্ধু। আমরা তো ওর কথা কিছু জানি না। আমরা বললাম, হ্যাঁ বসো। তখনই পল্লবীকে বললাম তোদেরকে ওপর থেকে ডেকে আনতে। পল্লবী তাই জন্য তোদের ডাকতে গেছিল। তখনই তৃপ্ত পল্লবীর দিকে তাকে বলল, ও তুই এই জন্য এসেছিলিস? হ্যাঁ, ও তোর বন্ধু এসে অপেক্ষা করতে, আর তুই ওপরে গিয়ে বসে আছিস, তাই জন্যই তো ডাকতে গেছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই বলে গার্গীর সাথে খানিকটা এগিয়ে গেল দৃপ্তর মা। আর দৃপ্ত গিয়ে বসলো যেখানে সেন্টার টেবিলে কেক রাখা আছে সেইখানে। এখনো চোখটা কেমন সন্দেহের দৃষ্টিতেই পল্লবীর দিকে আটকে আছে। আর এইদিকে পল্লবীকে আমরা দেখতে পেলাম যে গার্গীর সাথে হেসে হেসে কি যেন কথা বলছে। গার্গী সরাসরি পল্লবীর দিকে তাকিয়ে বলল, তুমি তো তৃপ্তর বেস্ট ফ্রেন্ড, তাই না? আচ্ছা, এটা বলে দিয়েছে? হ্যাঁ, সবসময়ই তোমার কথা বলে। তোমাদের ছোটবেলার পড়াশুনোর কথা, তোমাদের কলেজের সেমিনার, তোমাদের কলেজের নোটস ইত্যাদি সবের কথাই বলে। তাই তোমার কথা সবসময়ই শুনি। একটা দিন এমন নেই যেদিন দেখা হয়েছে আর তোমার কথা হয়নি। আচ্ছা, আচ্ছা, তার মানে দীপ্ত চম্মিকে মিস করে বলছো? চম্মি? চম্মি কি গো? হ্যাঁ, দীপ্ত তো আমাকে চম্মিই বলে। চম্মি? এ কেমন নাম? তুমি চম্মি মানে জানো না? পল্লবীর এই কথাতে গার্গী খানিকটা আশ্চর্য চোখে তাকে বলে, চম্মি? চম্মির কোনো মানে হয়? অবভিয়াস হয়, তুমি হওয়ালেই হবে। ওকে, ওকে। তো চম্মির মানে কি? চম্মির মানে হচ্ছে একটা আলু ভাতে থ্যাবড়া থুবড়ো, বডি মোটা, সঙ্গে মাথা মুটি, একটা ধ্যাবড়া চশমা পরা মেয়ে স্ট্রাকচার বোঝাতে গেলে হয় চম্মি। গট ইট? দীপ তো এই কারণে তোমার চম্মি বলে? হ্যাঁ, তো ভুল কি বলে? তোমার মতো আমি স্মার্টও নই। হ্যাঁ, ডাক্তারি পড়েছি, ডাক্তারি করছি, ওই পর্যন্তই। দেখো ও কেমন অর্থোপেডিক্সে চান্স পেয়ে গেল, আর আমি অ্যানাস্থেসিয়াতে চান্স পেয়েও ছেড়ে দিলাম। তারপর গাইনোতে পেলাম, ছেড়ে দিলাম। ওই একই ভাবনা ভেবে যাচ্ছি পেডিয়াট্রিশিয়ান হব। হ্যাঁ, তাতে দোষ কি? নিজের স্বপ্নকে চেজ করাটা তো কোনো ভুল নয়। আর তাছাড়া কে চেহারায় রোগা, মোটা, বোতল চশমা এসবের সঙ্গে কি তার নাম ঠিক করা হয়? আরে তুমি অত ডিপলি ভাবছো কেন? ও তো আমার বন্ধু হয়েও আমাকে ইয়ার্কি মেরেই কথাটা বলে। বাট আমার বলা আমার আমার ভালো লাগলো না এই এক্সপ্লেনেশনটা শুনে। তুমি মানুষটা ভীষণ ভালো, পল্লবী ম্যাম। ইউ আর রিয়েলি টু গুড। দেখো তোমাকে তো আমি শুধু তোমার কথা শুনেছি, মানে গল্প শুনেছি। আর আজ তোমার চোখে দেখলাম। আমার তো মনে হচ্ছে যতটা গল্প শুনেছিলাম তার থেকেও তুমি খুব মিষ্টি। কেন এরকম বললো? বাবা, তুমি তো দেখছি তোমার প্রফেশনালিটির বাইরেই বেরো না গার্গী। মানে মানে এইভাবেই তো তোমরা ফার্মা কোম্পানির সবাই ডক্টরদের ইমপ্রেস করো।
ধরো টাকে চুল নেই, তার মধ্যেও তার এলিগেসিটা বজায় রাখো। তাকে দেখতে বিচ্ছিরি, কিন্তু তার মধ্যেও তোমরা সৌন্দর্য খুঁজে তাকে এক্সপ্লেন করো যাতে তোমার ফার্মা কোম্পানি মেডিসিন ইউজ হয়। না ম্যাডাম, না। এখানে একদমই কিছু করিনি। আমি যা বললাম মন থেকে বললাম। ইউ আর রিয়েলি টু গুড। আমার মন থেকে বলছি। চৌমিয়ে আমি কিছুতেই বলবো না। আজকে থেকে পল্লবীদি বলবো। আচ্ছা, আচ্ছা। চিন্তা নেই, চিন্তা নেই। তথাস্তু। তা তোমাদের কথাটা বাবা-মা অব্দি পৌঁছেছে? আ আ আ আমাদের কথা মানে? আরে হাঁকলানোর কি আছে? তোমরা যে একজন অন্যজনের সম্পর্কে আছো বাড়ির লোককে জানাওনি? না মানে ও তো বলেছে পরে বলবে। পরে আবার কি? পরে আবার কি? যা হবে আজই হবে। চুপ করে বসো এখানে। ব্যাস, আর কোনো কথা নেই। গার্গী অদ্ভুতভাবে তৃপ্তর দিকে তাকালো। কেক কাটিং হয়ে গেল, সবই হয়ে গেল। দৃপ্তর কাছে গিয়ে পল্লবী কানে কানে বলল, কংগ্রাচুলেশন, তোমার গার্লফ্রেন্ড দারুণ দেখতে, মেয়েটাও ভালো। যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে জানিয়ে দে, বুঝলে? এরপর দৃপ্তর কানের পাশে মনে হলো যেন একটা বোম ফেটেছিল সেদিন। সব কিছু জেনে গেছে। কি করে? তার বলা কথাগুলোতে না অন্য কোনো সূত্রে? কিছু বোঝার আগেই পল্লবী ধীরে ধীরে সেই পার্টি থেকে চলে গেছিল। এরপর থেকে যে জীবনটা তৈরি হয়েছিল পল্লবীর জীবনে, সেটা একটু আশ্চর্যেরই। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি আবার মূল গল্পে, যেখানে পল্লবী এই সমস্ত ঘটনা নম্রতাকে এক্সপ্লেন করছিল। জানো নম্রতা, সেদিন ওই বাড়িটা থেকে বেরিয়ে আমি কত দূর রাস্তা দিয়ে যে একা একা হাঁটছিলাম আমি কিছুই জানি না। খুব ক্লান্ত লাগছিল, ভীষণ ক্লান্ত। এতটা ক্লান্ত লাগছিল যে তোমার ভাষায় বোঝাতে পারবো না। মনে হচ্ছিল ভীষণ জোর চিৎকার করে কাঁদি, কিন্তু সে কান্নার আওয়াজটাও আর বেরোচ্ছিল না। মনে ছিল বাড়িতে কি বলবো, একের পর এক বিয়ে ভেঙেছি, একের পর এক বাবা মার কথার বিরুদ্ধে গিয়ে সম্পর্কটাকে এত দূর অবধি টেনে এনেছি। এরপর বাবা মা কি বলবে আমাকে? ভালো বলবে? তা তো নয়, কিন্তু কি বলবো আমি সেটাও বুঝতে পারছিলাম না। তাই তারপর ভাঙা মন আর মস্তিষ্ককে জড়ো করে বাড়ি পৌঁছেছিলাম। বাবা মার সাথে কোনো কথা বলিনি সেই রাতটা, যেন দরজা বন্ধ করে ভীষণ কেঁদেছিলাম, ভীষণ কেঁদেছিলাম। কেউ কিছু বুঝতেও পারেনি অবশ্য। তারপর বাড়ির থেকে পরের দিন ডিউটি ছিল, চলে এসেছিলাম। তখন একটা উত্তরপাড়া হসপিটালে চাকরি করতাম। একটা দিনই 12 ঘন্টা, নতুন নতুন চান্স পেয়েছিল, মন দিয়েও কাজ করছিলাম। সেখানে গিয়ে পৌঁছতেই ছোট্ট ছোট্ট বিষয় সেদিন না ভীষণ মাথা গরম হচ্ছিল, যেন বুঝতে পারছিলাম না যে কেন হচ্ছে। আর এই সিলসিলাটা চললো অনেকগুলো দিন পর্যন্ত। নতুন ওখানকার ট্রেনিং সিস্টাররা সেখানে কাজ শিখতে আসছিল, তাদের উপর গিয়ে চোট পড়ছে, সিস্টারদের ওপর গিয়ে চোট পড়ছে। রীতিমতো ম্যানেজমেন্টের বিভিন্ন কথায়, যেগুলোতে আমি কোনোদিন প্রত্যুত্তর করিনি, সেগুলোর এগেনস্টে কথা বলতে শুরু করলাম। মাথাটা কেমন যেন আমার খারাপ হতে শুরু করেছিল, বেশ বুঝতে পারছিলাম। এর মাঝখানেই দীপ্ত প্রচুরবার আমার সাথে যোগাযোগও করতে যে চেষ্টা করেনি তা বলবো না, চেষ্টা করেছে, কিন্তু আমি আর যোগাযোগ করিনি। তারপরে একদিন হঠাৎ করেই ও আমার হসপিটালে চলে আসে। আমার বেরোনোর 10-15 মিনিট আগেই ধরো, ওই পাঞ্চিং হবে সেই সময়টাতে। আমি ওয়েটিং লবিতে এসে ওকে দেখে তো অবাক, যে কী ব্যাপার, এখানে ও কী করছে? আমি নিজেকে সামলে নিয়েই বললাম, কী ব্যাপার তুই এখানে? আ আমার তোর সাথে কথা আছে পল্লবী। তুই বারবার ফোন কেটে দিচ্ছিস, আমি কিছু বলতে চাইলে শুনছিস না। ব্যস্ত, ব্যস্ত, কিসের ব্যস্ততা তোর এত? কেন? আমি কোনো স্পেশালাইজেশন করছি না মানেই আমি ব্যস্ত নই, এটা ভেবে নেওয়ার কোনো কারণ আছে কি? ওফ পল্লবী প্লিজ, তুই তো এই টাইপের কথাবার্তা বলিস না। এসব কি কথাবার্তা তোর? আমি কি বলতে পারি আর কি বলতে পারি না সে কথা থাক। এসে যখন পড়েইছিস তাহলে বলেই ফেল কি বলতে এসছিস। এখানে এভাবে বলা যাবে না। আমার সাথে চ। তোর সাথে কোথায় যাব? আমার
আমার সময় নেই রে, আমি বাড়ি যেতে হবে। বাড়ি তো আমিও যাব। তো চল না আমার সাথে একটু। উত্তরপাড়ার হসপিটাল থেকে বেরিয়ে স্টেশনটা ক্রস করে বেশ খানিকটা হাঁটার পর একটা গঙ্গার ঘাট পড়ে, পালঘাট। বালির বিখ্যাত ঘাটগুলোর মধ্যেই একটা, পালঘাট। তো সেখানে গিয়ে বসতেই, বেশ কাছে এসে বসতে কেমন যেন ১ম বার একটু অসহ্যতা ঠেকলো। মনে হলো না, পরের জিনিস এইভাবে কাছাকাছি এসে বসাটা বোধহয় ভালো লাগছে না। তাই যেন নম্রতা আমি নিজেই বললাম যে, "একটু সরে বস, ভাল লাগছে না। একটু ডিসট্যান্সে বস, লোকের দৃষ্টিকটু লাগে। এটা একটা পাড়া ঘরের ঘাট তো। তুই দেখ তো কে ঘাড়ের উপর উঠে গিয়ে বসেছে?" দীপ্ত হট করে তাকিয়ে বলল, "তুই এইভাবে কেন কথা বলছিস? তো কিভাবে কথা বলবো ওটাও তো বুঝতে পারছি না। তো বল কি বলতে এসছিস?" দীপ্ত গার্গীর সাথে ১ম দেখা হওয়া, তারপর আস্তে, আস্তে কি করে মুভ করা, এই সবকিছুই আমায় বলল। তারপর এটাও বলল যে সে আমায় সব জানাতে চেয়েছিল কিন্তু ভরসা পায়নি। আমি কিভাবে রিঅ্যাক্ট করব এই ভেবে। সে কখনোই চায়নি যে অন্যের মুখ থেকে আমি জানতে পারি। তখন সোজাই আমি বললাম যে, "অন্যের মুখ থেকে কেন? তুই যখন তোর প্রেমের গল্প তোর বন্ধুদেরকে জানাচ্ছিস, আর তোর বন্ধুরা যখন অকপটভাবে বলছে যে আমি তোর উপযুক্ত না, ঠিক সেই সময়ই সব কথা আমি শুনেছি। পরের মুখ থেকে শুনিনি রে।" খুব সাধারণভাবেই সেদিন দৃপ্ত আমার হাতটা চেপে ধরে বলেছিল, "আমাকে ক্ষমা করে দে। আমায় ক্ষমা করে দে রে। আমি 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 বুঝতে পারছি না থেকে কি হয়ে গেল। কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। তুই আমার সাথে কোনোদিন ভালো থাকতে পারবি না। এখানে উপযুক্ত অনুপযুক্তের কোনো প্রশ্নই ওঠে না। আমি যদি তোকে বিয়েও করে নিতাম না, সে বিয়েটা টিকতো না রে। তখন কি দাঁড়াতো তুই একবার নিজে চিন্তা করে ভাব।" হুম, ঠিকই তো। ভেবে নিয়েছি। তুই চলে যা এখান থেকে। চলে যা। চলে যাবো? তুই আমার সাথে বাড়ি চ। আমি বাড়ি যাবো, যাবো না, তোকে ভাবতে হবে না রে। অনেক ভেবেছিস তুই আমার কথা। এবার তুই যা, ভালো থাক। চলে যা এখান থেকে। চলে যা। এই কথা বলার পর তৃপ্ত ওখান থেকে নিজের গাড়ি ছুটিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। আর পল্লবী সেই ঘাটের মধ্যে বসে ধুলোর মধ্যে পড়ে কাঁদতে শুরু করে। সবার দৃষ্টিতে পল্লবী কেমন আশ্চর্যজনক মানুষে পরিণত হয়েছিল। আর সেই কথা বলতে, বলতে পল্লবী একটুও বেঁকে পড়েনি নম্রতাকে। নম্রতা ধীর শব্দে পল্লবীর দিকে তাকিয়ে বলল, "তারপর? তারপর? তারপর আর কি?" তারপর আস্তে, আস্তে এটা বুঝতে পারলাম যে আমি একটা মানসিক রোগীতে পরিণত হচ্ছি। অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যালপিটেশন, অ্যাঙ্গার কন্ট্রোল করতে পারছি না। এই করতে, করতে মাথাটা একটা বদ্ধপুরীতে পরিণত হলো। আস্তে, আস্তে হসপিটালগুলো ছেড়ে দিলাম। রীতিমতো ঘরে নিজেকে বন্দি করে ফেলেছিলাম। আর ততদিনে বাড়ির লোকও জেনে গিয়েছিল যে তৃপ্তর সাথে আমার সম্পর্কটা সম্পূর্ণ শেষ। আর কিছু নেই তাতে। দোষের ওপর দোষ আমাকে দেওয়া শুরু হলো। আঁকাতা কুকথা সবসময় বলা শুরু হলো। নিজের চেয়ে যারা বয়সে ছোট তারাও এদিক ওদিক কথা বলতে লাগলো। এটা আরও মাথার উপর হ্যামার শুরু করেছিল আমার। এরপর বুঝতে পারলাম আমি আর পারছি না, কিছুতেই পারছি না। প্রত্যেকদিন রাস্তায় বেরোচ্ছি এই উদ্দেশ্যে যে একটা কোনো গাড়ি বেশ ধাক্কা দিয়ে দেন, আমি মরে যাই। তাহলে তো লোক বলবে না যে আত্মহত্যা করেছে বা কিছু। সাডেন অ্যাক্সিডেন্টে তো কত লোকই তো মারা যাচ্ছে প্রতি মুহূর্তে, হাজারে, হাজারে মানুষ, তাই না? তারপর ঠিক করলাম যে না, এইভাবে তো লাইফটা চলতে পারে না। তাই আরেকটা নার্সিং হোম জয়েন করলাম। করে নিজের সাইকোলজিক্যাল কাউন্সেলিং শুরু করলাম টানা ২ বছর। ২ বছর সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর পর একটু স্টেবল হয়ে গিয়েছিলাম। তবে এখনো মাঝে, মাঝে অ্যাঙ্গার কন্ট্রোল হয় না। প্যালপিটেশন আসে, ইনসিকিউরড ফিলিং হয়। তবু নিজেকে আগের থেকে সামলে নিয়েছি। আগের মতো ওই অবস্থাটা আর নেই। আর গার্গী, তৃপ্তবাবু,
ওরা বিয়ে করেছে, তারপরে প্রায় 2-3 মাস পরে ওদের বিয়ে হয়ে যায়। এখন ওরা ভালোই ঘর সংসার করছে আশা করি। শুনেছি ওদের 5-6 বছরের একটা বাচ্চাও আছে। তুমি তারপরে ওদের সাথে কোনো যোগাযোগ করনি? না, আমি আর ফিরেও তাকাইনি। ফোন কলস আজও লক করা নেই জানো, কিন্তু মন থেকে যে ব্লকটা এসছে সেটা 1,000,000,000 বার ফোনেও আমি আর রিসিভ করিনি। তুমি শুনলে একটু আশ্চর্য হয়ে যাবে। দৃপ্ত আর গার্গীর বিয়ের তারিখটা আমাকে ওর বাবা মা জানিয়েছিল, খুব কুণ্ঠার সাথে, লজ্জিতভাবে। আমি ওদের অ্যাসিওর করেছিলাম এতে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। ছেলে মেয়ের পাশে থাকাটাই খুব ইম্পর্ট্যান্ট তার সমস্ত ডিসিশনে। আমায় একটা বাইরের মেয়ে, আমাকে নিয়ে ওদের অত চিন্তা না করলেও চলবে, কিন্তু ওর বাবা মা স্টিল আজও ভাবে জানো, আমি না ভাবলেও ওরা ভাবে। তাই ওদের প্রথম আইবুড়ো ভাতটাও আমিই খাইয়েছিলাম। ওর বাবা মা আশ্চর্য হয়ে গেছিল, এত মনের জোর কোথা থেকে আমার আসছে। তৃপ্তও খানিকটা আশ্চর্য হয়েছিল, কিন্তু গার্গীকে না আমরা জানতে দিয়েছিলাম, না গার্গী আজও জানে যে দৃপ্তর সাথে আমার সম্পর্কের রসায়নটা কী ছিল। এটাই আমার শর্ত ছিল, আর সেটা আজও মেনটেন হচ্ছে। বিয়ের দিন আমি আর যাইনি, তারপর থেকে আর ওদের সাথে দেখাও করিনি। গার্গী 1-2 বার ফোন করেছিল, ভদ্রতা দেখিয়ে ফোন তুলেও ছিলাম। ওয়েল, গার্গী যখন ওর প্রথম বাচ্চা ডেলিভারি হয় তখনও একটা কমপ্লিকেশন তৈরি হয়, তখনও আমি আমার সিনিয়রকে দিয়ে বিষয়টাকে প্রসেস করিয়েছিলাম, কিন্তু নিজে দেখতেও যাইনি। ইনফ্যাক্ট ওদের বাচ্চাটা কীরকম দেখতে সোশ্যাল মিডিয়া ছাড়া আমি চোখেও পড়িনি, প্রয়োজনও মনে করি না। এরপর খানিকটা স্তব্ধ হয়ে গেল আমাদের পল্লবী, ফাঁকা গঙ্গার দিকে তাকিয়ে চুপ করেছিল, আর আচমকাই অনুভব করলো তার হাতের উপর গরম তরল পড়ছে টপ টপ করে। তাকালো সে নম্রতার দিকে। নম্রতার চোখ ভারী, মুখ চোখ লাল হয়ে গেছে। পল্লবী ঘুরে আশ্চর্যজনকভাবে তার দিকে তাকিয়ে বলল, নম্রতা, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? এরপরই নম্রতা চেপে জড়িয়ে ধরল পল্লবীকে, ডুকরে ডুকরে কাঁদতে শুরু করলো। আর সেই কান্নার স্বরে সে জানালো যে তুমি কি করে পারো ডাক্তারবাবু এত কিছু সহ্য করতে? জীবনটা তোমার তছনছ হয়ে গেল, আর তুমি তুমি কিচ্ছু করলে না, তুমি কিছু করতে চাইলেই না। পল্লবী স্তব্ধ ছিল বেশ খানিকক্ষণ, বুঝতে পারছিল না যে নম্রতা এত কেন কষ্ট পাচ্ছে। তার কষ্ট তো তার বাবা মাও কখনো কষ্ট পায়নি, উপরন্তু বারবার তাকে আঘাত করেছে মানসিকভাবে, বারবার তাকে নিচস্ততার দিকে তাকিয়ে দিয়েছে। কখনো তার বডি শেমিং করেছে, কখনো তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, কখনো তার সিলেকশন নিয়ে উল্টো পাল্টা কথা বলেছে। এই মেয়েটা তো এই জানলো সব কিছু, এত কষ্ট পাচ্ছে তার হয়ে। তাহলে কি এটাকে সম্পর্ক বলে? এটাই আত্মীয়তা, যা রক্ত দিয়ে হয় না, আত্মার সাথে আত্মার মিলনে হয়? হয়তো হবে। মাথার ওপর হাত বুলোতে বুলোতে নম্রতার পল্লবী একটা কথাই বলল, নম্রতা, কষ্ট পেও না, আমি ওই পথ ছেড়ে চলে এসেছি। ঠাট্টা করে এইটাই বলল, ছোড় আয়ে হাম वो गलियां, তাকাও আমার দিকে বলে নম্রতার চোখের জলটা মুছে দিয়ে পল্লবী একটা কথাই বলল, যা আমরা ফেলে আসি সেখান থেকে কিছু লেসন নেওয়ার জন্য। এমন নয় যে সময়ের সাথে ঘটে যাওয়া সব কিছু খারাপের জন্য হয়, কিছুটা ভালোও তো হয়। ভাবো না, যদি বিয়েটা হতো, একসময় সেটা ডিভোর্স হয়ে যেত, আমরা আলাদা হয়ে যেতাম, সেই মানসিক ট্রমাটা, সামাজিক যে পরিচয়টা আমার হতো, তার থেকে এই ভালো হলো না যে আমরা একটা ভালো সময় টার্মিনেশনটা শেষ করলাম? হুম, তোমার কথাই ভাবো। যদি ওই ছেলেটা যে শুধু নিজের ক্যারিয়ার, টাকা পয়সাই ইম্পর্টেন্সই দেয়, সম্পর্কের কোনো দাম নেই, সেরকম একটা মানুষের সাথে কি তুমি তোমার বদ্ধ জীবনটা কাটাতে পারতে? পারতে না তো। তাহলে এটাই ভালো হলো নাকি? তাই জন্য তুমি কষ্ট পাবে না, আমিও পাবো না, ঠিক আছে না? এই বলে নিজের বুকের সাথে মাথাটা চেপে নিল পল্লবী নম্রতার, অনেকটা ছোট বাচ্চার মতো করে। তারপর বলল, শোনো,
অনেকটা রাত হচ্ছে, এদিকটা খুব একটা ঠিকঠাক লাগে না আমার। চলো। এরপর দুজন মিলে হাত ধরাধরি করে রেল মিউজিয়াম পার করে সোজা গিয়ে হেঁটে উঠল ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। একটা প্রাইভেট ট্যাক্সি অ্যারেঞ্জ করে দিয়ে নম্রতাকে ঢুকিয়ে দিয়ে বলল, বাড়ি পৌঁছে জানিও, ঠিক আছে? ব্যাস, এখানেই। এরপর মধ্যিখানে ৩-৪টে দিন কেটে গিয়েছিল। ১-২ বার নম্রতা আর পল্লবীর কথাও হয়েছিল। কিন্তু সাডেনলি ৫-৬ দিনের মাথায় একটা অদ্ভুত ঘটনা ঘটল। নম্রতার এই কদিনে অভ্যেস হয়ে গেছিল পল্লবীকে প্রত্যেকদিন সকালে ফোন করে একটা গুড মর্নিং উইশ করা, আর ২-৪টে একটু লেগ পুলিং করে ওকে চেয়ার আপ করা। কিন্তু আজ সে ঘটনার অন্য রকম। ফোন বন্ধ, কোনোভাবে কোনো যোগাযোগ করতে পারল না। সারাটা দিন ভীষণ উৎকণ্ঠায় কাটার পর অফিস থেকে ফিরে আবার ফোন, কিছুই হচ্ছে না। নম্রতা একরকম মাথাটা তার খারাপ হতে শুরু করেছিল যে এরকম তো হওয়ার নয়। তাহলে কি ফোনটা খারাপ হয়ে গেছে, অথবা কোনো কিছু হয়েছে? তাহলে তো বলবে মানুষটা আমাকে কিছু। বলল না তো। না, দেখা যাক কাল সকালটা। সকালবেলা উঠেও অ্যাজ ইট ইজ ফোন কলস হচ্ছে, কিন্তু ফোন হচ্ছে না। এদিকে নম্রতা এটাও জানে না যে পল্লবীর এক্স্যাক্টলি বাড়ির লোকেশনটা কোনটা, কারণ পল্লবী উত্তরপাড়ার একটা ছোট ফ্ল্যাট নিজের মতো করে হায়ার করে থাকে। সেই ফ্ল্যাটটার ঠিকানাটাই তার ভালো করে জানা নেই। একটু আধটু যা চারপাশের বিবরণ আছে মাত্র, কিন্তু কি করবে ভেবে পাচ্ছিল না সে। অগত্যা অফিস চলে গেল, কিন্তু গোটা দিনই একটু অন্যমনস্কতায় কাটলো। যতবারই সুযোগ পাচ্ছিল ড্রয়ার থেকে ফোন বার করে চেষ্টা চালাচ্ছিল, টেক্সটের পর টেক্সট, টেক্সটের পর টেক্সট, কোনো উত্তর নেই। কিছুই বুঝতে পারছিল না যে কি হয়েছে। বাড়ি ফিরেও অসহ্যতার মধ্যে ছটপটানি শুরু হলো। তারপর কাজের মাসি যাওয়ার সময় নম্রতাকে বলল যে, বাবু, তোমার মুখটা এরম হয়ে আছে কেন? কি হয়েছে বলো তো? জানো আন্টি, ডাক্তারবাবুর আমি কোনো খোঁজ পাচ্ছি না, আজকে ২ দিন হয়ে গেল, কোনো খোঁজ নেই। কি হয়েছে না হয়েছে, ফোন বন্ধ, আমার কাছে একটা অল্টারনেটিভ ফোন নাম্বারসও নেই। ও যে ফ্ল্যাটটায় থাকে সেটারও ঠিকানা এক্স্যাক্টলি আমার জানা নেই। আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। শুধু একটাই লোকেশন জানা আছে, ভোরের আলো অ্যাপার্টমেন্ট, 2nd ফ্লোর। তারপর তারপর তো কিছুই জানি না। উম, আচ্ছা, তুমি বলেছিলে না ডাক্তারবাবুর সাথে একটা ওনার অনেক দিনের পরিচিত চায়ের দোকানে গিয়েছিলে তোমরা? হ্যাঁ, তো কাল সকালে সেখানেও চলে যাও না, উনি তো কিছু না কিছু বলে দেবেন। ঠিক বলেছ আন্টি, আমার তো মাথায় আসেনি। থ্যাংক ইউ গো, আমি কাল সকালেই চলে যাব। হুম। সারাটা রাত প্রায় নম্রতার বিনিদ্র রজনী কাটল। না, আর থাকা যায় না। ভোর ৫টায় একটা ওলা বুক করে সে পৌঁছে গেল বালি স্টেশনে। বালি স্টেশনে পৌঁছতে পৌঁছতে প্রায় 6:45। 6:45টার সময় বাপিদার চায়ের দোকানে ধরপড়ি এসে ঢুকে পড়ল। বাপিদা অবশ্য ভোর 6টা থেকেই দোকান খুলে ফেলেন, তাই কোনো চিন্তা ছিল না। ঢুকে পড়েই পল্লবীর কথা জিজ্ঞেস করলো বাপিদাকে। বাপিদা তো পুরো আশ্চর্য। তাকে বলল, সে কি, ২ দিন ধরে ফোন বন্ধ, তুমি যোগাযোগ করতে পারছো না? হ্যাঁ বাপিদা, আমি আপনার সামনে হাত জোড় করছি, আমাকে যা হোক করে ওনার ঠিকানাটা দিন, আমাকে যেতেই হবে ওনার বাড়িতে। তুমি শান্ত শান্ত হও মা, আমি আমি তোমাকে দেখছি, দাঁড়াও, বসো বসো বসো। তাই চটপট বাপিদা পল্লবীর চেনা গাড়ি কাকুকে ফোন করলো। ফোন করে বললে, এই শোন, পল্লবী কোথায় রে? পল্লবী কেন? পল্লবীর কোনো খোঁজ পাচ্ছে না, ওর বন্ধু এখানে কাঁদতে কাঁদতে চলে এসছে। কি ব্যাপার রে, ও কোথায়? ও তো কোথাও যায়নি দাদা। হ্যাঁ বাপিদা, সত্যি বলছি, ও যদি যায় আমাকে না জানিয়ে কোথাওই যাবে না। আর সেমিনার টেমিনার থাকলে সেটাও তো আমিই পৌঁছাবো। ও যদি দূরে কোথাও যায় সেটাও আমি পৌঁছাবো। তা তো আমি তো জানবো ও কোথায় গেছে না গেছে। অত কথার দরকার নেই, তুই গাড়িটা নিয়ে আয়। হুম, আসছি, এই বলে ফোনটা রেখে দিল। তাড়াতাড়ি নম্রতার দিকে বাপিদা এসে বলল, শোনো, তুমি চিন্তা করো না, কেঁদো না, শান্ত হও, আমি তোমায় সাথে করে নিয়ে যাচ্ছি।
এই বলে চুপ করে ঢিঠ হয়ে বসে রইল নম্রতা, কোনো একটা অজানা অনিশ্চিত ভয়ের দিকে তাকিয়ে, যে সে কি জানবে ওর কি হয়েছে। কেমন যেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল তার এক্ষুনি মরে গেলে বোধহয় এই দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে সে। এরপর কোনো কিছুই না ভেবে চুপচাপ বাপিদার হাত ধরে চেপে পড়ল কারি কাকুর গাড়িতে। নির্দিষ্ট জায়গায় গিয়ে, বেশি দূর নয়, ওই মিনিট 20 ডিস্টেন্সে গিয়ে পৌঁছালো একটি ফ্ল্যাটের সামনে। একটি 3 টাওয়ার্স বিশিষ্ট ভোরের আলো অ্যাপার্টমেন্ট। সেইখানে নম্রতার পা ভারী হয়ে উঠছিল যত সে এগোচ্ছিল। লিফট নিল না, সোজা সিঁড়ি দিয়ে উঠে পড়ল যাওয়ার জন্য। ফ্ল্যাটের যত কাছাকাছি আসছিল ততই নম্রতার পা ভারী হতে ঠেকল। একটা সময় কি এরকম মনে হচ্ছিল সে অজ্ঞান হয় না পড়ে না যায়। কলিং বেল টিপতেই কলিং বেলের শব্দটা বারবার হতে লাগলো। মনে হচ্ছিল যেন কোথাও একটা অনিষ্টের চিন্তা ভাবনা হতে শুরু করেছে। একদম বুঝতে পারল না নম্রতা যে এরপরটা সে কি জানবে। ধীরে ধীরে দরজাটা খুলতেই পল্লবীর পাণ্ডুর মুখ নিয়ে দাঁড়ালো নম্রতার সামনে, খানিকটা বিস্ফোরিত চোখে। এত সকালে এদের তিনজনকে দেখে পল্লবী খানিকটা অবাকই হয়ে গিয়েছিল।